জি, চলে লাইট সোর্স মিলে। জি সুদীপ্ত? জি স্যার, পরিষ্কার। ওকে। প্রিয় সুধী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়েবিনার সিরিজের ৩১তম পর্বে। আমাদের ওয়েবিনার সিরিজের টাইটেল হচ্ছে কোভিড-19 অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। আমাদের এই আলোচনায় মূলত আমরা আলোচনা করি এই কোভিড-19 পরিস্থিতিতে আমাদের এই সামাজিক বিজ্ঞানের যে জ্ঞান এবং চর্চা সেটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি মানব কল্যাণে এবং সমাজ কল্যাণে, এবং কোভিড-19 পরবর্তী সময়ে কি ধরনের সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি আসতে পারে, সেই পরিস্থিতি মোকাবেলায় কিভাবে আমরা এই সামাজিক বিজ্ঞানের জ্ঞান ও চর্চাকে ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আমাদের এই প্রতিদিনকার আলোচনায় মতো আজকের ৩১তম পর্বের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে, আলোচক হিসেবে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মানস চৌধুরী স্যার, এবং সবসময়কার মতো আমাদের সবার প্রিয় ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম স্যার। স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আপনাকেও স্বাগত। কাজ ও মানে অর্গানাইজ করবার জন্য। মাঝার অনেকদিন পরে ধন্যবাদ দেখা, স্যার। যদিও ডিজিটাল। তো আসলে আলোচনার শুরুটা আমি প্রতি এইটি পর্বের মতো যেভাবে করে থাকি একটি ম্যাক্রো লেভেল প্রশ্নের মাধ্যমে। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। আমার প্রশ্নটি মূলত মানুষ স্যারের কাছে যে আপনি এই কোভিড-19 পরিস্থিতিকে আসলে কিভাবে বিশ্লেষণ করছেন বা কিভাবে দেখছেন, সেটা আপনার ব্যক্তিগত পর্যায় থেকে হতে পারে বা আপনার একাডেমিক চর্চার ক্ষেত্রে থেকেও হতে পারে স্যার। আচ্ছা, ওই নেটওয়ার্ক কিছু ঝামেলা করতে থাকবে, সেগুলো সমিতি বোধহয় প্রশ্নের ধরেন কয়েকটা শব্দ খেয়াল না করলেও আন্দাজ করে আগানো যাবে। আমাকে কি শুনতে পান? জি স্যার, পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি। শুনতে পান আমাকে? জি স্যার, পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি আপনাকে। মাঝার? হ্যাঁ, ওকে। আমি ভাবছিলাম শুনতে পাচ্ছেন না, কারণ আমি শুনতে পাচ্ছিলাম না মাঝখানে। আচ্ছা, এভাবে বলি বরং যে কোভিড-19 বলে নয় শুধু, সাধারণভাবেই মহামারীকালীন পরিস্থিতিকে মানে দেখি কিভাবে। আমার মনে হয় যে ওই যে যেটা সুদীপ্ত বলছিলেন যে আপনি ব্যক্তিগতভাবেও বলতে পারেন, আসলে আমাদের দেখা তো ব্যক্তিগত থাকে না, একেবারেই থাকে না, চারপাশের প্রিমাইস গুলোর কারণে। মানে যে যেভাবে দেখা হতে থাকে তার মধ্যেই আমাদের দেখাগুলো প্রতীত হয়। তো আমার মনে হয় যে তিনটা, যদিও সম্পর্কিত, তিনটা বিষয়কে আমি পাশাপাশি রাখতে চাইবো। একটা হচ্ছে আপনার জনস্বাস্থ্যগত প্রসঙ্গ, যদি মহামারীর দিকে তাকানো, এটা জনস্বাস্থ্যগত প্রসঙ্গ। একটা জন আতঙ্কগত প্রসঙ্গ, মানে একেবারেই যদি প্যান্ডেমিক না বলে যদি প্যারানয়া বলেন আর কি। আরেকটা হচ্ছে জনপ্রশাসনগত প্রসঙ্গ। এই তিনটাকে আলাদা রাখতে চাইবার আমার দিক থেকে কারণ আছে। আলাদা রাখতে বলতে আমি অবশ্যই অবিমিশ্র, ভীষণভাবে সংমিশ্রিত, কিন্তু তিনটা প্রসঙ্গ স্বতন্ত্র, সেটা না না মনে রাখলে ভুলভাল হতে পারে। আমি বিনয়ের সাথেই বলছি, প্রচুর ত্রুটিপূর্ণ দেখা দেখিতে অভ্যস্ত আমি, দেখছি আর কি। কেন বলছি দেখুন, আপনি আপনি যখন আতঙ্কিত হন, মানে এই আপনিটা আপনি নন, মানে আমরা আর কি, যারাই হোক না কেন, মাঝহার বা সুদীপ্ত বা যে কোনো আমাদের পরিচিতরা আতঙ্কিত হচ্ছেন, কিন্তু লোকজন, আমরা ভাবছি যে মৃত্যুর সংখ্যা, মৃত্যুর ব্যাপ্তি, একটু সাধারণভাবে চিন্তা করলে দেখবেন সেটা সত্য নয়। সত্য নয় মানে ধরুন কথা, সিরিয়ান যুদ্ধে কতজন লোক মারা গেছেন তার কি কোনো ডেটা আছে? মানে খুঁজতে গিয়ে দেখবেন যে ইন্টারনেট অত দয়ালু না। আচ্ছা, লিবিয়ান যুদ্ধে দেখবেন ইন্টারনেট অত দয়ালু না। ইয়েমেন যুদ্ধে, কোনো একটা যুদ্ধ কারোর চাওয়াও ছিল না, যাদেরকে সাধারণ মানুষজন বলা হয়। ফলে আমার এখানে একটা মতামত থাকবে যে
আমাদের ভাবনা চিন্তা ডমিনেট করছে প্রধানত আতঙ্ক, সেটা দেখা জরুরি আসলে। যতটা না মৃত্যু, মাঝার আশা করি বুঝবেন যে খুবই বিপজ্জনক একটা প্রস্তাব করলাম আমি, কিন্তু সেই মানে এই প্রস্তাবটা বা স্পর্শকাতর, কিন্তু এই প্রস্তাবটা করা ছাড়া আমার কোনো রাস্তা নেই। যে মানে ধরুন ঠিক আছে, এইডস এর কালটা একটু বড় 3 দশক ধরে, কিন্তু মৃত্যু সংখ্যাটা অফিসিয়ালিও কিন্তু মানে 3 কোটির ওপরে। এটা মানে ভয়ঙ্কর সংখ্যা তো একটা, না? আমি বলতে চাইছি তার মানে আমাদের পরিচিত জনেরা, মধ্যবিত্ত মানুষজন যতটা মৃত্যু ভীত বলে মনে হচ্ছে, তার থেকেও সম্ভবত মৃত্যুটা তার কাছ পর্যন্ত আসতে পারে বলে বেশি ভীত। মানে এইখানে আমি বলছি যে প্যারানয়ার গুরুত্বটা মানে অপরিসীম। জনস্বাস্থ্যের প্রসঙ্গটা যদি মহামারী নাও থাকে, তাতেও খুবই জরুরি বিষয়। মানে একটা রাষ্ট্র যেহেতু আমাদের জন্য একক আর নেই, একটা রাষ্ট্রে জনস্বাস্থ্যের কাঠামোটা কিভাবে বলবৎ ছিল, তা তো ধরুন মহামারী আসবার আগেরই প্রসঙ্গ। মানে মহামারীকালীন সময় সেটা বড় জোর মানে কি বলা যায়, উন্মোচিত হয়, নাঙ্গা হয়ে পড়ে। কিন্তু তাহলে জনস্বাস্থ্যের প্রসঙ্গটা একটা প্রসেসুয়াল এবং দীর্ঘকালীন প্রসঙ্গ। জনাতঙ্কের প্রসঙ্গটা কিন্তু দীর্ঘকালীন প্রসঙ্গ না, আপৎকালীন এবং প্রধানত মিডিয়াস্কেপিক। মানে বিভিন্ন তথ্য মাধ্যম থেকে কিভাবে আতঙ্কটা রিকনফিগার্ড হচ্ছে, কিভাবে তার রূপলাভ করছে। শেষ প্রশ্নটা আরো আরো ভিন্ন, যেখানে কিনা বলছিলাম জনপ্রশাসনের, ওইটা নিয়ে বরং সন্ত্রস্ত হওয়ার সুযোগ আছে যে আধুনিক রাষ্ট্রগুলো যে এই মহামারীকে সামনে রেখে যে ধরনের আদম ব্যবস্থাপনা, মানুষজনকে নিয়ন্ত্রণে আনবার যে ধরনের ব্যবস্থাগুলো নিয়েছে, সেইখান থেকে সহজে আবার সবাই ঘরে ফিরে যাবেন সেটা আমার মনে হয় না। তো বা সেই ভরসা পাই না। ফলে আমি একটু দীর্ঘ হয়ে গেল, কিন্তু আশা করি এটা এই কারণে হলো যে আমি জিনিসটাকে দেখবার ক্ষেত্রে যে অন্তত 3টা মাত্রা, 3টা মানে দিক দেখি: জনস্বাস্থ্যগত প্রসঙ্গ, জনাতঙ্কের প্রসঙ্গ এবং জনপ্রশাসন। যদিও প্রশাসন শব্দটা শুনতে খুব নিরীহ শোনালো, এটা বোধহয় আসলে জননিয়ন্ত্রণ, সংখ্যা না, জনসংখ্যা না, জননিয়ন্ত্রণের প্রশ্নে আধুনিক রাষ্ট্র এই মহামারীকে কিভাবে কাজে লাগাবে সেটা বরং অনেক বেশি আমাকে চিন্তিত করছে। মাজার, আপনি কি মিউট? আপনাকে শুনতে পাই না মাজার। হ্যাঁ হ্যাঁ, না আমি আমি হ্যাঁ, মিউট, এই যে এইখানে এই যে মিউট আনমিউটের খেলাটা চলতে থাকে এবং তখন আমি মাঝে মাঝে বরং এই দেখি। মাঝে মাঝে এই সমস্যাটা হয় যে মানে আনমিউট করে মিউট করে কথাবার্তা বলা হবে, আবার আনমিউট, মানে এই হ্যাঁ, হ্যাঁ, সমস্যাটা একটা একটা হয় ঠিক এখানে। আছে। তো তো সুদীপ্ত, তুমি কি শুনতে পাও? স্যার আমি শুনতে পাচ্ছি। আমি আসলে একটু ইন্টারনেট কানেকশনের ঝামেলার কারণে আমি মাঝখান দিয়ে কিছু সময় ছিলাম না। আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সমস্যা নেই। আলোচনার যেহেতু মানুষ স্যার একটা পর্যায়ে এনে দাঁড়া করিয়েছেন, আমি এখন আলোচনার এই পর্যায়ে চলে যাব মাসুদ স্যারের কাছে, যে উনি আসলে আজকের এই কোভিড-19 সিচুয়েশনকে নতুন কিভাবে দেখছেন বা উনার পার্সপেক্টিভটা। মাঝার স্যার। ধন্যবাদ সুদীপ্ত। আমি আমি বরং প্রফেসর মানস চৌধুরী যে 3টা বড় প্রসঙ্গের অবতারণা করলেন, সেই প্রসঙ্গে আমি একটু আমার 2 পয়সা আমি একটু নিবেদন করি, তারপরে আমরা অন্য প্রসঙ্গে যাব। উনি প্রথমে যে প্রসঙ্গটা, যে জনাতঙ্কের প্রসঙ্গটা, সেটা তো আমরা দেখছি এবং সেগুলি নিয়ে কিছু কাজকর্ম হয়েছে, সেটা বৈশ্বিক পর্যায়ে হয়েছে, আমাদের দেশেও অল্প কিছু কাজকর্ম হচ্ছে, যেটাকে এই যে ট্রমা, কেন এই ট্রমা হচ্ছে, কেন এই ফেয়ার হচ্ছে এবং কেন সেই ট্রমা থেকে স্টিগমা হচ্ছে, এই সব বিষয়ে কিছু কাজকর্ম করেছে যে 2টা সংস্থা, একটা হচ্ছে বাংলাদেশ হেলথ ওয়াচ আর একটা হচ্ছে বিআইজিডি, এবং এবং আরেকটা র্যাপিড স্টাডি কিছু করেছে জেমস পি গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথ। তো তাদের কাজকর্ম থেকে আমরা কিছু ডেটা পেয়েছি, কিন্তু সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা না করে আমরা যদি গ্লোবাল লেভেল থেকে শুরু করি,
তাহলে আমরা দেখতে পাবো যে এই যে জনাতঙ্কের বিষয়টা আপনি দেখেন যে এই ভাইরাস, করোনা ভাইরাস, যেটাকে আপনার এই যে সার্স সার্স ভাইরাস বলা হয়, সার্স কোভ 2 এটার নাম দিয়েছে। এটা নোভেল একটা ভাইরাস, যেটা সার্সের মতোই একটা ভাইরাস, যেটা কিন্তু এটা একটা নতুন ভাইরাস। সার্সের সাথে অনেক মিল আছে, ইভেন মার্সের সাথেও মিল আছে, কিন্তু এইটা একটা নতুন ধরনের সার্স মার্স ভাইরাস, যেটার আতঙ্কে সারা বিশ্ব, আমরা আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে গোটা বিশ্বটাই কিরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা কি অভূতপূর্ব, আনপ্রেসিডেন্টেড ইত্যাদি বলা হচ্ছে, এবং সঙ্গত কারণেই বলা হচ্ছে। তো এখন কেন এই জনাতঙ্কটা তৈরি হয়েছে সেটা যদি আপনি দেখেন, এইটা তো আমরা যখন একটা প্রাত্যহিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, তখন সেইটা আমাদেরকে যত বেশি আতঙ্কিত করে, দূর থেকে শুনলে সেটা তত করে না। আমার যেটা একটা হয় যে এটা আমার না, এখন করোনার বিষয়টা হচ্ছে এটা আমারও, এই যে বিষয়টা তৈরি হয়েছে। যেমন ধরেন আপনি দেখেন একেবারে লাস্ট যেটা দেখেন, ইবোলা যেটা হয়েছে, শেষ মহামারী, তার আগে তো সার্স হয়েছে, মার্স হয়েছে, তার আগে যদি আপনি দেখেন স্প্যানিশ ফ্লু হয়েছে, কলেরা মহামারী হয়েছে, অনেক ধরনের মহামারীর, আপনি পৃথিবীর যে মানব সভ্যতার ইতিহাস যদি আপনি অন্যভাবে দেখেন, তাহলে একটা মহামারীর ইতিহাস। তো সেটা যদি আপনি যদি দেখেন, তাহলে এই যে কেন আমরা ইবোলার ব্যাপারে এত বেশি আতঙ্কিত ছিলাম না, কিন্তু করোনার ব্যাপারে এত বেশি আতঙ্কিত হয়ে পড়েছি, সেটা যেটা মানুষ যদি অত্যন্ত সুন্দর করে শুরু করেছেন, যে এইটা আমি এখন বিশ্বাস করতে শুরু করেছি যে আমিও মরতে পারি। এই বিষয়টা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইফ আই এম গুড, থিং আর গুড। এবার এই যে একটা বিষয়, যে আপনি এই যে ইবোলার ব্যাপারে, ইবোলা কিন্তু আফ্রিকাতে হয়েছে, আমরা দেখছি, ফলে ওখানে অনেক লোক মারা যাচ্ছিল, আমরা পত্রিকায় দেখছিলাম, আমরা মিডিয়াতে শুনতে পাচ্ছিলাম, এবং সেটা নিয়ে আমরা এক ধরনের আলোচনা করছিলাম, কিন্তু সেটা তো আমাকে স্পর্শ করেনি সেভাবে। মানে আমি মরছি না, বা আমার বন্ধু মরছে না, বা আমার আত্মীয় পরিজন মারা যাচ্ছে না, ফলে আমি এক ধরনের এই আতঙ্ক থেকে একটা ধরা যাক দূরে ছিলাম। এখন করোনা তো সেরকম নয়, করোনার তো এটা একটা প্যান্ডেমিক এরকম হয়েছে যে পৃথিবীর প্রায় সব দেশে সেটা ছড়িয়ে পড়েছে। ফলে এইখানের আতঙ্কটা একটু ভিন্ন রকম। ফলে এই যে জনাতঙ্কের যে বিষয়টা, সেটা করোনা যেরকম ভাবে ব্যাখ্যা করতে পারবে, বা আমরা করোনাকে এনকাউন্টার করতে যাই, বা করোনার সাথে এক ধরনের কি বলা যায়, যে একটা বোঝাপড়া আমরা করছি এই ভাইরাসের সাথে, যদিও ভাইরাসের তো কোনো আবেগ নেই, ভাইরাসের আবেগ থাকলে তাকে আমরা কনভিন্স করার চেষ্টা করতাম, কিন্তু এখন এই যে একটা মস্তিষ্কহীন নিরাবেগ একটা অণুজীব, সেইটার যে দৌরাত্ম্য, সেইটাকে আমরা বহুভাবে দেখছি। একটা তো একটা প্যাথোলজিক্যালি, ভাইরোলজিক্যালি তো দেখা হচ্ছে, সেটার ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা হচ্ছে, এবং বায়োমেডিক্যালি এটাকে অ্যাড্রেস করা হচ্ছে। কিন্তু আমরা এখন যে আলোচনা আমরা প্রতিদিন করছি এখানে, এই যে ছোট্ট একটা ওয়েবিনারের মাধ্যমে, সেইটা মূলত আমরা সামাজিক জায়গা থেকে বা রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি প্রপঞ্চকে যুক্ত করে আমরা এই প্যান্ডেমিকটাকে দেখার চেষ্টা করছি। সেখানেই জনাতঙ্কের বিষয়টা, যেটা প্রফেসর মানস চৌধুরী বললেন, সেইটা নিয়ে আমরা আরো সিরিয়াসলি আমরা আলোচনা করতে পারি, যে জনাতঙ্ক কি করে আমাদের মধ্যে এক ধরনের স্টিগমা তৈরি করেছে, এবং এই স্টিগমার বাংলা কি হতে পারে। স্টিগমার এটা বলা হচ্ছে এটা আতঙ্কের চেয়ে একটু বেশি, কিন্তু কলঙ্কের চেয়ে একটু কম, কিংবা 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 দুটোই। এই স্টিগমার কারণে আমরা দেখছি যে আমাদের কি পরিমাণ যে ঘটনাগুলি ঘটছে, যে বাবা ছেলে দুজন শনাক্ত হয়েছে, দুজনেই পালিয়ে গেছে। এখন সেই পলায়ন কি তার পরিবার থেকে পলায়ন, নিজের কাছ থেকে পলায়ন, তার সমাজ থেকে পলায়ন, তার নিজের, এইটা ব্যাখ্যা করাটা খুব জরুরি। এবং সে এই যে পুলিশ অফিসার যে 4 তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেল, এবং পরে তো দেখা গেল যে তার আসলে করোনা নেগেটিভ হয়েছে। ইভেন প্রফেসর আনিসুজ্জামানের মতো আমাদের জাতীয় অধ্যাপক, যাকে 2বার নেগেটিভ করে পরে আবার পজিটিভ দেখা যাচ্ছে, এই যে পুরা বিষয়গুলি, এইটা আমাদের একটা আতঙ্ক তৈরি করছে। সুতরাং সেগুলি নিয়ে আমরা আরো বিস্তর আলোচনা করতে পারবো। আর উনি জনস্বাস্থ্যের যে বিষয়টা বললেন, যে এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সমস্যাটা যে জনস্বাস্থ্যের, সেটাই বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। আমরা মনে করছি যে সমস্যাটা মূলত প্যাথোলজিক্যাল বা ক্লিনিক্যাল,
এইটা যে একটা এই জায়গা থেকে, এবং আমরা মনে করছি যে ভ্যাকসিন আবিষ্কার করার যেই রাস্তাটা, এই যে ট্রাজেক্টরিটা, যে ভ্যাকসিন আবিষ্কারের শুরু এবং ভ্যাকসিন আবিষ্কার করা পর্যন্ত এই যে ট্রাজেক্টরিটা, এইটাই একটা বড় বিষয় এই মহামারী নিয়ন্ত্রণের। কিন্তু সেটা সঠিক নয়, কারণ এইটা একটা আসপেক্ট শুধু, যে আমরা কি করে এটার ভ্যাকসিনটা তৈরি করতে হবে, এবং আমরা দেখছি সেটা আমরা দেড় বছর আগে কিছুতেই পারছি না। সেইটা হচ্ছে বায়োমেডিক্যাল আসপেক্ট অফ ইট, বা প্যাথোলজিক্যাল ভাইরোলজিক্যাল আসপেক্ট বা ক্লিনিক্যাল আসপেক্ট অফ ইট। কিন্তু যে জনস্বাস্থ্যের যে বিরাট বিষয়টা, যেখানে এই যে রোগের যে প্রাদুর্ভাব, বিস্তার, এবং মানুষ কি করে রোগটা গ্রহণ করছে, এবং মানুষের কি ধরনের মানে সাইকোসোমাটিক সমস্যা হচ্ছে, এবং মানুষ কি করে দেশে দেশে এই রোগটার সাথে এক ধরনের কি বলা যায়, একজনের চোর পুলিশ খেলছে, সেটার মধ্যে রাষ্ট্রযুক্ত হচ্ছে, সেই সমস্ত বিষয়ে এটা কিন্তু একটা বড় বিষয় যেটা জনস্বাস্থ্যের থেকে ব্যাখ্যা করা যায়। আর যেটা উনি বলেছেন জনপ্রশাসন, সেটা জন কিনা আমি বলতে পারবো না, কিন্তু প্রশাসন যে একটা ভূমিকা রাখছে সেটা, তথা রাষ্ট্র, এবং যেটা সার্ভেলেন্সের কথাটা যেটা প্রফেসর মানস চৌধুরী বললেন, যে এইটা নিয়ে তো বিরাট একটা আলোচনা আলাদা করেই আমরা করতে পারি, যে কি করে দেশে দেশে এই সার্ভেলেন্সটা তৈরি হচ্ছে, এবং সেটা নিয়েও একটা যে আতঙ্ক তৈরি হচ্ছে, যে আমরা রাষ্ট্রের কাছে কতটা বিক্রি হচ্ছি, এবং সেটা রাষ্ট্র পরে তাদের, আমরা তো রাষ্ট্রের সে অর্থে সম্পদ এবং সম্পত্তি, এবং এই সম্পত্তিটাকে রাষ্ট্র কিভাবে ব্যবহার করে এই পোস্ট করোনা পৃথিবীতে, সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু আমরা দেখছি যে যখন এই জনস্বাস্থ্যের বিষয়টা আসে, এবং এটা শুধু রাষ্ট্র করছে তা না, আমরা বিরাট বিরাট কর্পোরেশন, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই পরে আরো আলোচনা করবো, যে কিভাবে এই যে মানে নিউ লিবারাল ইকোনমিক সিস্টেমটা আমাদেরকে একেবারে একটা দাসে পরিণত করলো, এবং দেশে দেশে আমরা দেখছি যে এইরকম রাইট উইংদের যে রাইজ ইন দ্য গ্লোবাল একেবারে প্ল্যাটফর্ম, সেইটা আপনি যুক্তরাষ্ট্র, ভারত, এই আপনি আরো বড় বড় দেশে, যেখানে রাশিয়া, যেখানে একটা ধরেন অটোক্রেটিক এক ধরনের রেজিম তৈরি হচ্ছে, সেমি অটোক্রেটিক, সেইটা নিয়ে গ্লোবালাইজেশনের জায়গা থেকে আমরা সেগুলি ব্যাখ্যা করতে পারি। কিন্তু তার আগে জনপ্রশাসনের যে বিষয়টা প্রফেসর মানস চৌধুরী বলছেন, সেটা আমি বলবো যে এটা মোর অফ এ প্রশাসনিক জায়গা থেকে, জন কতটুকু সেখানে আসছে সেটা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি। ধন্যবাদ মাঝার স্যারকে। আসলে আলোচনার এই পর্যায়ে স্যার, আমি চলে যাব মানস স্যারের কাছে। যে মানস স্যার আলোচনার শুরুর আলোচনায় বলেছিলেন যে সার্ভেলেন্স বা নজরদারির কথা, বা মাঝার স্যারও সেই নজরদারির কথাই বলছিলেন। তো নজরদারি বিষয়টা নিয়ে নৃবিজ্ঞান তথা পুরো সামাজিক বিজ্ঞানের জ্ঞানকাণ্ডে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়ে থাকে। তো এই কোভিড-19 সিচুয়েশনে এই সার্ভেলেন্স নিয়ে সমালোচনার থেকে আলোচনায় বেশি হচ্ছে ইন এ পজিটিভ নোট। কিন্তু যখন এই কোভিড-19 পরিস্থিতি আস্তে আস্তে চলে যাবে, সেটা আজকে থেকে 2 বছর হোক 5 বছর পরে, তখনের যে সার্ভেলেন্স, ওই সার্ভেলেন্স এবং বর্তমানে যে সার্ভেলেন্স, তখন এই দুই ধরনের সার্ভেলেন্সের মধ্যে যে ধরনের এক ধরনের দ্বন্দ্ব ক্রিয়েট হবে বা দ্বন্দ্বের সৃষ্টি হবে জনগণের মধ্যে, সেটাকে আপনি কিভাবে আসলে দেখবেন বা দেখতে চাচ্ছেন মানুষ স্যার? দুটো তিনটে বিষয় বলি। এবং দুটো তিনটে বিষয় আবার কোনো না কোনো ভাবে, যদিও যথার্থই জনপ্রশাসনের প্রসঙ্গ না, প্রসঙ্গটা হচ্ছে আসলে আদম নিয়ন্ত্রণ, মনুষ্য আচরণ নিয়ন্ত্রণে মুখ্যত রাষ্ট্র বা রাষ্ট্রের ব্যবস্থাপনায় বহুরাষ্ট্রিক কর্পোরেশন, সমরতন্ত্র কিভাবে একটা কি বলা যায় নেক্সাস তৈরি করতে যাচ্ছে, সে প্রসঙ্গে আমি আসবার আগে, যেহেতু আমি তিনটা দিক বলছিলাম, চাইলে আসপেক্ট বলা যায়, একটা জনস্বাস্থ্য, একটা জন আতঙ্ক, অনিরাপত্তা বোধ, আর একটা এই প্রশাসন বিষয়। ওই আতঙ্ক বিষয়ে দু একটা জিনিস আবার মনে করিয়ে দিতে চাই, কারণ এগুলো অপ্রাসঙ্গিক না। দেখুন, আতঙ্ক আর নিয়ন্ত্রণ, এটা তো অপ্রাসঙ্গিক না খোদ দার্শনিক ভাবেই না। নিয়ন্ত্রণ করবার জন্য আতঙ্কিত মানুষজন সুবিধাজনক, এটা তো মানে খুব প্রায় কোনো পড়াশোনা ছাড়া বলা যায়। নিয়ন্ত্রণযোগ্য মনুষ্য প্রজাই হচ্ছেন যিনি ইতোমধ্যে আতঙ্কিত, অথবা তাকে নিয়ন্ত্রণ করার জন্য তাকে আতঙ্কিত বানাতে হয়। ফলে এই প্রক্রিয়াটার যদি খুব শিশুসুলভ ভাবেও বলা যায়, তাহলে এরকমই। আতঙ্ক প্রশ্নে দু একটা জিনিস বলতে চাইছিলাম এই কারণে, যে লক্ষ্য করবেন এই ভাইরাসটার অভ্যুদয়ের পরপরই বৃহৎ শক্তির রাষ্ট্রগুলো পরস্পরকে
দোষারোপ করেছেন যে এক হচ্ছে তাদের অসতর্কতাতে এটা ঘটেছে, কিন্তু দোষারোপের আরেকটা দিক ছিল যে এগুলো গবেষণাগার থেকেও এই ভাইরাসের জন্ম হয়ে থাকতে পারে। আমি এটা বলবার সময় একটু জোর দিচ্ছি, জন্ম হয়ে থাকতে পারে এই কথাটা মানে ঠিক ওই রকম আমাদের 40 বছর আগের মতো বলা যাবে না। কারণ কি, রিকনফিগার করলেও কিন্তু সেটা জন্ম বলবেন কিনা, মানে যেটাই কিনা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার, সেটা ল্যাবরেটরিতে জন্ম নাকি বিকশিত নাকি উৎসারিত নাকি উদ্ভূত নাকি সেটা রূপান্তরিত নাকি সেটার বৈশিষ্ট্য সংযোজিত, যেটা কিনা আমাদের প্রত্যেকটা উদ্ভিজ্জ প্রোডাক্টের ক্ষেত্রে ঘটছে, যে আপনি জানেন যে কলাটা খাচ্ছেন সেটা পর্যন্ত জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার। ফলে দেখেন ল্যাবরেটরি থেকে উদ্ভূত এই শব্দটাও সমাজবিদ্যার ছাত্র হিসেবে আমার সতর্কতার মানে অবকাশ আছে। আমি ল্যাবরেটরি থেকে উদ্ভূত বা বলতে কেবলমাত্র ল্যাবরেটরিতে বসে বসে ফ্যাক্টরির মতো বানানো বোঝাচ্ছি না, সেখানে রিকনফিগার ইঞ্জিনিয়ারও বোঝাচ্ছি। কিন্তু আপনি আমি নই যাদেরকে কিনা যে কোনো কথাতেই কনস্পিরেসি থিওরির ভক্ত বলে চালিয়ে দেওয়া যায়। বৃহৎ রাষ্ট্রসমূহই কিন্তু পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করলেন যে হয় তাদের অসতর্কতা অর্থাৎ গবেষণাগারের অসতর্কতার কারণে, আর না হয় গবেষণাগার থেকে কোনো না কোনো ভাবে রূপান্তরিত ভাইরাস বাইরে আসলো। আপনাদের মনে পড়বে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে মার্চে এই তর্কগুলো চলেছে তাদের ভিতরে। আরো গুরুত্বপূর্ণ হলো মার্চ এপ্রিলে যদি খেয়াল করেন তাহলে খুব বড় বড় বিজ্ঞানের পত্রিকাগুলো প্রমাণে সচেষ্ট হয়েছে যে এই ভাইরাসটি গবেষণাগার প্রসূত নয়। আমি দ্বিতীয়বার আবার বলছি কথাটা, অনেকগুলো বিজ্ঞান প্রবন্ধ একেবারেই যেগুলোকে বলা হয় একেবারে আপনার হাই প্রোফাইল সায়েন্টিফিক জার্নাল এবং হাই প্রোফাইল সায়েন্টিস্টরা এই গবেষণায় প্রবৃত্ত হয়েছেন যে, এবং তাদের গবেষণাগুলো দেখাচ্ছে যে এই ভাইরাসটি ল্যাবরেটরি উদ্ভূত না। আমরা অধিকাংশ লোকই শুনলেন ও না, তাহলে ল্যাবরেটরি থেকে না, এটা মানে বিধাতা পাঠিয়েছে। আমি কিন্তু ভিন্ন একটা জিনিস শুনলাম, আমি শুনতে পেলাম ল্যাবরেটরির এই সামর্থ্য যে আছে তা বাক্যবন্দী হলো। মানে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই ভাইরাসটি ল্যাবরেটরি থেকে উদ্ভূত কিনা সেটা প্রসঙ্গ নয়, সেটা রায় দিয়েছেন বিজ্ঞানীদের, রায়ের উপরে কে বা কথা বলে, মানে আপনি আমি বা মাঝহার তার বলতে যাব না, মানে গবেষণাগারে যা প্রমাণিত হয় আমাদের তো সে বিদ্যা নেই। কিন্তু প্রসঙ্গটা হলো, যদি খুব বড় বড় রাষ্ট্রের বিজ্ঞানীরা খুবই নামজাদা বিজ্ঞান প্রবন্ধে এইটা প্রমাণে সচেষ্ট হন, আমার চোখে পড়েছে 10-12টা, আমি পড়ি নাই, 10-12টা প্রবন্ধ। আপনারা জানেন বিজ্ঞানের প্রবন্ধ লেখেন প্রায় গন্ডা গন্ডা লোকজন, ফলে তারা সখানে বিজ্ঞানীর কথা বলছি আমরা। তাহলে এরা যদি এরকম হাই প্রোফাইল বিজ্ঞানীরা যদি এটা প্রমাণে সচেষ্ট হন যে এই ভাইরাসটি গবেষণাগার উদ্ভূত নয়, তাহলে আমাদের প্রথম শুনতে হবে যে গবেষণাগার এইরকম সামর্থ্য রাখে যেখানে কিনা এইরকম ধরনের ক্ষমতা সম্পন্ন ভাইরাস উৎপন্ন হতে পারে। কিন্তু মানুষ ভাই, আমরা আবার দেখছি কি যে নোবেল লরিয়েট বিরাট বিরাট বিজ্ঞানীকে দিয়ে আবার বলানো হচ্ছে এটা ল্যাবরেটরি থেকে করা হয়েছে, মানে এই যে একটা কাউন্টার কারেন্টও কিন্তু আছে। আমি বলছি এটার সারাংশটা হচ্ছে যে সত্য বা মিথ্যার প্রশ্ন না, এই ভাইরাসটার মানে জন্মস্থানও খুব মনে হয় না যে আমার বা আপনার মানে সারাদিনের কৌতূহলের বিষয় হতে পারে। ধরা যাক এটার জন্মস্থান ভাগাড় কিংবা বনরুই কিংবা বাদুর না হয় যদি বাঁদরও হয়, মানে খুব তো কিছু আসছে যাচ্ছে না, আমাদের আসছে যাচ্ছে যেটা যে বিজ্ঞানীরা মিলে আমাদেরকে বুঝিয়ে দিলেন গবেষণাগারের এই সামর্থ্য আছে, এবং সেটা আমরা অনেকদিন থেকে আগে থেকেই জানি যে বায়ো উইপেন তৈরি হচ্ছে। এখন প্রসঙ্গটা হচ্ছে যে বায়ো উইপেন যখন তৈরি হচ্ছে তখন আপনি আমি শুনছি এইভাবে, যতক্ষণ না যুদ্ধ লাগছে ততক্ষণ পর্যন্ত সেটা আপনার আমার বিরুদ্ধে প্রযুক্ত না। কিন্তু সত্যি সত্যি যদি বলি, খাদ্য মার্কেটের ক্ষেত্রে আতঙ্ক, আমি কেন বলছি যে মনুষ্য নিয়ন্ত্রণের প্রসঙ্গটা আতঙ্কের সাথে সম্পর্কিত, খাদ্য বাজারটা কিন্তু যুদ্ধকালীন প্রসঙ্গ না। মানে আপনি আমি যে জৈব খাদ্য খাই নাকি অজৈব খাদ্য খাই নাকি প্লাস্টিকের খাদ্য খাই, এটা তো আর যুদ্ধকালীন সময়ের প্রসঙ্গ নয়। বায়ো উইপেনের ক্ষেত্রে জৈব মানে মারণাস্ত্রের ক্ষেত্রে আমরা ভাবতে পারি যতক্ষণ না যুদ্ধটা অমুক রাষ্ট্রের বিরুদ্ধে প্রযুক্ত হচ্ছে, অন্তত অফিসিয়ালি, ততক্ষণ পর্যন্ত জৈব মারণাস্ত্র ওই রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে প্রযুক্ত হচ্ছে না। কিন্তু না, কিন্তু মানুষ ভাই, এখানে আবার এই যে এই প্যান্ডেমিকটাকেও বেশিরভাগ দেশই আবার যুদ্ধ বলে ঘোষণা করেছে, মানে দিস ইজ এ করোনা যুদ্ধ। এই রেটরিকটা বরং আমাকে ইয়ে করবে, আপনাদের মনে পড়বে বখতিয়ার খুব মজার একটা কদিন আগে ও সারাক্ষণ যেমন বলতে থাকেন, বললেন যে যুদ্ধের সাথে তুলনা করলে তো শহীদদের সংখ্যা আমাদের মাথায় আসবে, আমি আমার ভাষায় বললাম।
তো সে আমি বলছি যে এই যে কোনো একটা কঠিন পরিস্থিতিকে যুদ্ধ বলা, এটা ধরেন মধ্যবিত্তের ভাষার ভিতরে আছেই। মানে ধরেন স্কুলে 3 কিলোমিটার হেঁটে যাওয়াকেও আমাদের বাপ মারা সংগ্রাম বলে চালিয়ে গেছে, যখন না কিনা কিন্তু সত্যি এটা তো সত্যি কিন্তু ওয়ার্ডটা মানুষ ভাই এটা তো গ্লোবালি ইউজ করা হচ্ছে, মানে এটা এমন নয় যে আমরা শুধু করোনা যুদ্ধ বলছি, এটা সারা পৃথিবীর লোকজন এটা বলবার এটা বলছে। আমি একেবারেই আপনার রেটরিক এবং মানে যদি বলেন সাহিত্য কারণ দেখতে পাই। মানে এ যাবৎকালে আপনি শুধুমাত্র গত 20 বছরেও একেবারেই আনওয়ান্টেড, একেবারেই চাওয়া হয়নি এমন কতগুলো যুদ্ধ শুধুমাত্র এশিয়ার উপরে আরোপ করা হয়েছে, তাই তো? মানে আফগানিস্তান থেকে শুরু হয়ে আফগানিস্তান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, লিবিয়া যদিও কিনা ঠিক আছে মাগরিবি অঞ্চল, তারপরে আপনার সেটা তুরস্ক পর্যন্ত সরে গেছে ইরাকের যুদ্ধটা, এবং জর্ডানও বাইরে থাকতে পারেনি, আর প্যালেস্টাইন তো ধরুন আরো কয়েক দশক আগে। এটা একদম হ্যাঁ একেবারে এই এতগুলো যুদ্ধ, ইরান আছে থ্রেটে, এর বাইরে চীন ভারতের উত্তেজনা, বাংলাদেশ পাকিস্তানের তর্কাতর্কি, এগুলো যদি বাদও দিই, এবং অন্যান্য যেগুলো কিনা ঠিক যুদ্ধকালীন মিয়ানমারের সাথে বাংলাদেশের সংকট, আমি বলছি যে শুধুমাত্র বহু বৃহৎ শক্তির কারণে যে যুদ্ধগুলো তৈরি হয়েছে সেগুলোর সংখ্যাও কিন্তু 20 অধিক এই গত 20 বছর। আপনি একটা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার তো আশু যে লাভটা পাশ্চাত্যের মিডিয়া নিয়ে নিতে পারে, আমি এরকম গড়গড়া পাশ্চাত্য বলবার কারণে দুঃখিত, কিন্তু এই মুহূর্তে আসলে শক্তিশালী মিডিয়া নেক্সাস বোঝাচ্ছে। আসলে এই শক্তিশালী মিডিয়া নেক্সাস যখনই কিনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারলো, এটার একটা অবধারিত ফলাফল হচ্ছে এই যে গত 20 বছরে 20খানা অন্তত আনওয়ান্টেড, একেবারেই জনগণের কোনো সম্পর্ক নেই, মানে ওই দেশের নিহত জনগণদের, সেই যুদ্ধগুলোকে আপনি হঠাৎ করে আড়ালে চলে গেল। যদি করোনা ভাইরাসের কারণে আপনি প্রতিদিনকার যে মৃত্যু ফাঁদগুলো দেখতে না পান, ফুড চেইন থেকে শুরু করে যুদ্ধ পর্যন্ত, মানে তাই তো, সিনথেটিক খাবার থেকে শুরু করে এই যুদ্ধগুলো পর্যন্ত, যে প্রাত্যহিক যে মৃত্যু ব্যবস্থাপনা, মৃত্যু কাঠামো বিদ্যমান আছে, একটা অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে একেবারেই কিন্তু সেটার যে অর্থ, মানে মিনিং অর্থে বলছি, সেটা মিনিং কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে, ট্রিভিয়াল করা সম্ভব হচ্ছে মানুষের হচ্ছে তো, কারণ আমরা তো অন্য মৃত্যুকে আর এখন দেখতে পাচ্ছি না, যে কোনো মৃত্যুকে আমরা এক ধরনের ঠেলে করোনা মৃত্যু করে চালিয়ে দিচ্ছি। ওটা আমার বলবার বিষয় ছিল। ফলে মানে করোনাকে যুদ্ধ বলা বা করোনার পরিস্থিতিকে যুদ্ধ বলার যারা বলছেন তাদেরকে বলার আবেগকে খাটো করা আমার লক্ষ্য না, আমি কে সেটা খাটো করবো, কিন্তু এটা বলবার একটা বৃহত্তর সামাজিক, এই সামাজিক মানে শুধু রাষ্ট্রিক না, মানে রাষ্ট্রর্ধ যে সামাজিক, হ্যাঁ, বিশ্ব জনগণের জন্য, তারা বরং ভুলবার সুযোগ পাচ্ছেন যে অন্য কতগুলো মৃত্যু ফাঁদের মধ্যে আমাদের মানুষজন থাকেন, সে আমাদেরটা আফগান মানুষ থেকে শুরু করে সিরিয়ান মানুষজন পর্যন্ত তারা আছেন, এবং তারা যুদ্ধ ছাড়াও থাকেন খাদ্য বাজারে থাকেন, ওষুধ বাজারে থাকেন, ডায়াগনস্টিক বাজারে থাকেন, ফার্মাসিউটিক্যাল বৃহত্তর বাজারে থাকেন, এবং এটাতে আছেন কিন্তু কোনো যুদ্ধকালীন পরিস্থিতি ছাড়া তারা ওই মৃত্যু পরিস্থিতিতে থাকেন। এবং এই যে মানুষ ভাই, আপনি যে ফার্মাসিউটিক্যালের কথাটা উল্লেখ করলেন, সেটা একটা কিন্তু মানে এটা নিয়েও কিন্তু একটা বিরাট আলোচনা হতে পারে, যে দেখেন যে এই যে ইবোলার পরে কিন্তু বারবারই বলা হচ্ছিল যে আরেকটা প্যান্ডেমিক হতে পারে, এবং একই ধরনের ইবোলা জাতীয় বা সার্স, বিশেষ করে সার্সের পরে যে সার্স জাতীয় ভাইরাস আবার রিএমার্জ করতে পারে, এবং সেই কারণে কিন্তু আপনার একটা বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রে বিল গেটসের মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং সিডিসি এবং অন্যরা মিলে একটা জোট তৈরি করেছিল। কিন্তু দেখেন শুধুমাত্র এই আপনার এই ওষুধ কোম্পানিগুলি, তারা দেখছে যে তাদের তো এই রেগুলার যেই সমস্ত প্রতিদিনকার ওষুধ সেগুলি বিক্রি করাটাই লাভজনক, তার চেয়ে একটা ভবিষ্যতে কি হবে সেটার জন্য একটা ইনভেস্ট করা তাদের এত লাভজনক নয়। ফলে দেখেন যে এই একটা যে আপনার ওষুধ কোম্পানিগুলি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে পলিটিক্স, সেটাও কিন্তু একটা খুবই পার্টিনেন্ট আলোচনা হতে পারে। আমি একটু যোগ করি একটা জায়গাতে, মনে পড়লো বলে বলছি, যদি অনুমতি দেন। জি অফকোর্স। সেটা হলো যে ওই যে মনে পড়ে যে এতগুলো ভাইরাসের আক্রমণ হলো গত 1 দশকে, ইবোলা, সার্স, নিপা, আমার সব মনে নেই, কিন্তু মার্স একটা আপনাদের মনে পড়বে যে ওই জন এফ কেনেডি বিমানবন্দরে রোগী ধরা পড়েছিল। মানে প্রথম ওই ভাইরাসের রোগী বৈশ্বিক খবরে পরিণত হন যখন একজন ভাইরাস আক্রান্তকে
শনাক্ত করা হয় জন এফ কেনেডি বিমানবন্দরে। আমি মনে পড়ে আমার বিভিন্ন আলাপ আলোচনায় আড্ডাবাজিতে আমি আসলে একটা নাম দিয়েছিলাম প্যানিক মার্কেটিং। প্যানিক মার্কেটিং নাম দেওয়ার কারণ হলো যে আপনাদের যদি মনে পড়বে আমি আবারও এইডসে ফিরবো, কারণ এইডস প্যান্ডেমিক কিন্তু আপনার একটা চলমান এবং এটার মৃত্যু সংখ্যা মানে মানে কয়েক কোটি থেকে গেছে, একদম অফিসিয়াল রেকর্ড। মজার ব্যাপার হলো দেখেন আপনি যে এইডসের যে মেডিকেল অপশনগুলো বা যে কোনো রোগের মেডিকেল অপশনগুলো বিজ্ঞাপন করবার জন্য রাষ্ট্রিক সংস্থাগুলোর এবং বৃহৎ জাতির কর্পোরেশনগুলোর মানে অর্থাৎ কর্পোরেশন ফার্মাসিউটিক্যালগুলোর কি পরিমাণ বিজ্ঞাপন ব্যয় হয়, তাই তো? কিন্তু খেয়াল করে দেখেন প্যানিক মার্কেটিং বলতে আমি যে অবশ্যই রসিকতা করে, কিন্তু তাতে বুঝতে সমস্যা হওয়ার কথা না। যে রোগটাতে প্যানিক তৈরি হয় সে রোগটার সম্ভাব্য ওষুধ কিংবা সম্ভাব্য ডায়াগনস্টিক কিট বিক্রির জন্য কোনো মার্কেটিং এর প্রয়োজন পড়ে না। মানে আপনি যদি কোনো কারণে কোনো একটা রোগী জন এফ কেনেডির বিমানবন্দরে ধরা পড়েন, তাহলে তার পরের 24 ঘন্টায় পৃথিবীর 200টা রাষ্ট্রিক চ্যানেলে এটা খবর হতে থাকে। তো এইটা যদি 3 মাস পরে কোনো রকমের মেডিকেশন বাজারে আসে, তাহলে এটার জন্য আপনার আলাদা করে কোনো বিজ্ঞাপনের খরচ করতে হচ্ছে না। মানে এটা একটা সাধারণ যদি গণিতের কথা বলি। তো আমি অবশ্যই বলা যায় খানিকটা মানে রাজনৈতিক ক্ষোভ থেকে, বৈশ্বিক রাজনৈতিক ক্ষোভ থেকে এই প্যানিক মার্কেটিং কনসেপ্টটা আলাপ আলোচনায় ব্যবহার করতাম। কিন্তু করোনার ক্ষেত্রে ধরেন সেটাকে প্রমাণ করা যেতে পারে। করোনার যদি কোনো ড্রাগ আসে, মাঝার যথার্থ বলেছে যে একটা ভবিষ্যতের সম্ভাবনার পিছনে লগ্নি করা, কিন্তু সেটা কতটা লাভজনক। কিন্তু ব্যাংকিং, ইন্স্যুরেন্সের ইতিহাসে, এমনকি ফার্মাসিউটিক্যালের ইতিহাসেও এটা নজির কিন্তু প্রচুর আছে যে আপনি 30 বছর পরে বিক্রি হতে পারে এমন জিনিস হবে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে আছে। আপনি ক্রেডিট কার্ডের ইতিহাস দেখেন, হ্যাঁ, ক্রেডিট কার্ডের ইতিহাসও কিন্তু প্রচুর ঝুঁকিপূর্ণ লগ্নি ছিল। হ্যাঁ, কিন্তু 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 মানুষ ভাই, এখানে যেটা আমরা এটা দেখেছি যে ধরেন বলা হতো যে মাইজারদান ফর এক্সাম্পল মেয়ো ক্লিনিকের কথা বলা হতো যুক্তরাষ্ট্রের রচেস্টারে, যেটা যে মেয়ো ক্লিনিকদের কাজ হচ্ছে 100 বছর পরের রোগবালাই নিয়ে গবেষণা করা, এবং তারা এত সফিস্টিকেটেড এবং এত মেয়ো ক্লিনিক হচ্ছে একটা মানে সব সময় তারা 100 বছর এগিয়ে থাকে। কিন্তু এই প্যান্ডেমিককে তো আমরা দেখলাম যে এই মেয়ো ক্লিনিকের যতটা এটা কাগজে আছে, এটা গোয়ালে কি সেরকম আছে কিনা সেটা নিয়ে তো বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। আচ্ছা, মাঝে একটা প্রশ্ন করি, বড় মানে প্রশ্ন করি মানে ওই যে আলোচনার সাথে দেখুন, যদি করোনার মতো এরকম তীব্র একটা মানে আতঙ্কজনক এবং অবশ্যই পারভাসিভ সর্বব্যাপ্ত একটা ভাইরাসের খপ্পরে আমরা নাও পড়তাম, আপনি মানে শুধুমাত্র নৃবিজ্ঞানের শিক্ষক হিসেবে না, একজন মানে সাধারণ মানুষ হিসেবে, খবর টবর রাখেন এইরকম মানুষ হিসেবে, আপনি কি তৈরি ছিলেন না যে একটা ভাইরাস আসতে যাচ্ছে? প্লিজ আমাকে ভাববেন না যে আমি ভাবছি কোথেকে আসছে। না, আমি তৈরি ছিলাম, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু তৈরি ছিলাম যে একটা আসবে, কিন্তু সেটা এসে আমাকে মেরে ফেলবে সেটা আমি হয়তো ভাবিনি আর কি। আচ্ছা, কোনো সন্দেহ নেই। তার এর অন্য মানে হলো, আমি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রসঙ্গ বলছি, যদি তারা 2000 থেকে 2020 ইতিহাস বলতেও আমি কিন্তু মেডিকেল হিস্ট্রি বোঝাচ্ছি না, বোঝাচ্ছি মানুষের ওই যে জনাতঙ্ক এবং ওষুধ কেনার প্রবণতা। আর ওষুধ কেনার প্রবণতা বলতে গিয়েও কিন্তু আমি মাইক্রো প্রবণতা বোঝাচ্ছি না। কারণ ধরুন ভ্যাকসিনেশন কিন্তু রাষ্ট্রসমূহ কেনে, মানে ঋণের টাকায় কিনুক আর যাই কিনুক, ধরেন 50 কোটি ভ্যাকসিনেশন কিনে ফেলে, তাই তো? মানে আপনি তো জানেন সেগুলো মানে টিকা, সেগুলো তো ঠিক ওই আপনার বা আমার মাইক্রো মানে ওষুধ ডিসপেন্সারিতে গিয়ে ড্রাগ হাউসে গিয়ে কেনার ব্যাপার নয়, রাষ্ট্র নিজে কোটি টাকার ওষুধ কিনে ফেলে। তো ওইগুলো আমি বলছি যে আমি দুই ধরনের ক্রয়ের প্রসঙ্গে বলছি। অর্থাৎ যে ক্রয়টা মানুষ হেঁটে হেঁটে দোকানে গিয়ে কেনেন সেটা এক ধরনের প্রবণতা, আরেকটা হচ্ছে যখন কিনা জনস্বাস্থ্যের হাল যাই থাকুক না কেন, একটা আধুনিক রাষ্ট্রে, বুর্জোয়া রাষ্ট্রেরও সরকারের উপর চাপ থাকে মহামারী মোকাবিলাতে কিছু ওষুধ কেনার, তাই তো? সে ওষুধগুলো বিলি বন্টন প্রসঙ্গ সম্পূর্ণ আলাদা। রাষ্ট্র যখন আপনার কোটি কোটি টাকার ওষুধ কেনে, যদি 2000 থেকে 2020 পর্যন্ত ওষুধ কেনার এবং রোগের ইতিহাস, এটুকু শুধু বোঝাচ্ছি, মেডিকেল অর্থে না, রোগের সামাজিক ইতিহাস এবং রাষ্ট্রসমূহের ওষুধ কেনার ইতিহাস বৃহৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বসে বসে লগ বুক করে, 6 পাতাতেই শেষ করে ফেলা যেতে পারে লগ বুকটা, 2000। তাহলে 2030 পর্যন্ত এই আধুনিক নির্বাচনিক মানে গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো, ইলেকট্রাল ডেমোক্রেটিক রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলো সরকার কয়েকশো কোটি টাকার ওষুধ কিনতে পারেন, টাকা দিয়ে বললে বোধহয় এখন অমর্যাদা হবে, মানে কয়েকশো কোটি ডলারের ওষুধ কিনতে পারেন। সে অঙ্কটা করা কি আমাদের মতো গণিত বিবর্জিত লোকের পক্ষে খুব কঠিন হবে? হবে না তো।
তো যদি না হয় তাহলে আমি বরং আশঙ্কা দেখি বিষয়টা ল্যাবরেটরি থেকে ছেঁদা হয়ে বেরিয়েছে কিনার বিষয় না, আপনার আমার থেকে এমনকি অনেকগুলো রাষ্ট্র থেকেও সম্ভবত ইউরোপিয়ান ওষুধ প্রতিষ্ঠা মানে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই পরিস্থিতির ব্যাপারে আরো বেশি আপনার দক্ষ অ্যাসেসমেন্ট করতে পারছে, সেটা বরং আমার আশঙ্কার জায়গা সরকার সমূহের চাইতে। ধন্যবাদ মানুষ স্যারকে। আসলে আলোচনার স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি ভালোভাবে। আচ্ছা, আলোচনার দিক ছোট ছোট প্রশ্নের মাধ্যমে এগিয়ে যাচ্ছিল, শুনতে ভালো লাগছিল। আসলে আলোচনার এখন যে পর্যায়ে, সেখানে মানুষ স্যারের আলোচনা করে আমি চলে যাবো মাঝির স্যারের কাছে। যে স্যার একটা কথা বলছিলেন যে আমি প্রস্তুত ছিলাম একটি ভাইরাসের জন্য, কিন্তু আমি জানতাম না যে সেই ভাইরাস এসে আমাকে মেরে ফেলবে। তো এই যে ভাইরাস বা এই ধরনের একটা অসুখের জন্য যে এই প্রস্তুতি, সেই প্রস্তুতি কি আমাদের আগেরকার ঠিক স্যার মানুষ স্যার যেটা বলছিলেন 2000 থেকে 2020 এই সময়টাতে যে ধরনের রোগ বা বলবো যে ডিজিজ পৃথিবীব্যাপী ছিল, সেগুলোর থেকে কি আপনি প্রস্তুত ছিলেন, নাকি সেটা হচ্ছে যে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি বা যেটা জনস্বাস্থ্য সেটা আপনাকে কনসার্ন করছে? স্যার, খুবই ব্যক্তিগত প্রশ্ন, জাস্ট না না ফর সেটা কিউরিওসিটি। না সেটা সেটা ওই যে মানুষ ভাই যেরকম করে বললেন যে একটা একটা সাধারণ মানুষ যিনি একটু খোঁজ খবর রাখে, তার প্রত্যেকেরই একটা হয়তো এরকম একটা এটাকে বলা হয় কমন সেন্স নলেজ আর কি। তো এই কমন সেন্স নলেজ থেকে আমরা একটু হয়তো যারা একটু খোঁজ খবর রাখে তারাই হয়তো বলতে পারবে যে ধরা যাক এই যে, এবং এই পত্রপত্রিকায় তো সবসময় বলা হচ্ছে সেই বিষয়গুলি, এবং আমরা কিন্তু এই যে দেখছিলাম যে এই যে ক্লাইমেট চেঞ্জ এবং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন সেগুলি নিয়ে তো এই যে কতদিন ধরে হচ্ছে, এবং 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 ট্রাম্পের মতো একজন, আমি তাকে কোড অ্যান্ড কোড মেগালোম্যানিয়াক এক চরিত্র হিসাবেই দেখি। তো এখন ওনার মতো মেগালোম্যানিয়াক তো এটাকে বলছেন যে এইটা আমি জানি না এখন এখানে আমাদের মার্কিন মানে রাষ্ট্রদূত আমাকে আবার আক্রমণ করতে পারে, কিন্তু কিন্তু আমি 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 বলতে চাই যে এরকম একটা পাগল লুনাটিক বলা অ্যাকচুয়ালি যায় ওনাকে। তো উনি যেরকম বলছেন যে সমস্ত কিছু হোক্স, এই যে হোক্স থিওরি আর কি, সেই হোক্স থিওরি যদি কেউ মানে মানে সেটা সেটা হতে পারে, প্রচুর কিছু হোক্স হয় এখানে, কিন্তু কিন্তু এরকম পাগল ছাড়া বাকি সবাই কিন্তু একটা ধারণা করতে পারবে যে কি করে পৃথিবীটাকে আমরা এক ধরনের একটা আওয়াজ হয় সবসময়, সুদীপ্ত ওইটাকে একটু কন্ট্রোল করতে পারো কিনা। তো তো এইরকম লুনাটিক ছাড়া সবাই বুঝতে পারবে যে কিছু কিছু এই পৃথিবীটাকে আমরা রিসোর্সের এবং কনজামশনের এই যে ওভার কনজামশন এগুলি করে আমরা যেটা করেছি যে আমরা কখনোই একটা জাস্টিস করি নাই আমরা, ফলে আমরা যেটা আমরা এটা এক্সপেক্টেড যে পৃথিবীর এই যে যেইভাবে আমরা একটা কি বলা যায় নির্মম ভাবে আমরা ওভার রিভিউজ করেছি সমস্ত কিছুকে, তাতে এইটার একটা যে সেটব্যাক আছে সেটা তো জানাই, এবং সেটা বিভিন্ন ফর্মে আসবে। আমি গতকালও বলছিলাম যে আমাজন তো 25% আমাদের অক্সিজেন দেয় সারা পৃথিবীতে, এবং সেটাকে যেভাবে লিজ দেওয়া হয়েছে কেটে চিরে 10,000 বড় কিলোমিটার গত বছরই শুধু কাটা হয়েছে। তাই এইটা বলা হচ্ছে যে প্রচুর প্রাণীরা বেরিয়ে আসবে যেখানের মানব মানে মানুষের সেটার কোনো ধারণা নাই যে কি পরিমাণ প্রাণী এই গভীর অরণ্যে আছে, এবং সেইগুলি প্রচুর ভাইরাস নিয়ে আসবে, এবং মানব সভ্যতা একটা বিরাট হুমকির মুখে পড়ার যথেষ্ট রকমের আলামত আমরা নিজেরাই তৈরি করছি। মানে এইটা হচ্ছে বলে না নিজের পায়ে কুড়াল মারা, আমাদের দেশে যে একটা আছে, আমরা তো কুড়াল বহুদিন থেকে মারছি নিজের পায়ের মধ্যে। সুতরাং এইটা যে হবে সেইটার ব্যাপারে এই মানে আমরা মোটামুটি আমাদের কমন সেন্স যে জায়গা থেকে আমরা জানতাম, কিন্তু এই যে করোনা, এই যে করোনা যে এরকম একটা এসে আপনার একটা মৃত্যুদূত হিসাবে আপনার দরজায় এসে দাঁড়াবে সেইটা হয়তো আপনি বা আমি ভাবি না, এবং আমরা এখনো ভাবছি না। আমরা ভাবছি যে বড় জোর মানে সবচেয়ে খারাপ হলে আমার পাশের বাসায় লোকটা চলে যাবে, আমি যাব না। এইটা এইটা এখনো আমাদের মধ্যে, এটা কিন্তু মানুষের সহজাত যে মানুষ সবসময় ভাবে যে ইটস নট মি, মানে এবং এইটা হলেই আমি খুশি যে শেষ পর্যন্ত ইভেন আমার মানে মানুষ এতই একটা
দিনের শেষে এতই একটা স্বার্থপর প্রাণী। আবার আবার মানুষের মানে পরার্থপরতারও বিরাট নজির আছে, সেটা সেই আলোচনা করা যাবে। কিন্তু অন্য একটা দিক থেকে মানে আপনি যদি খুবই একেবারে মানে ক্রিটিক্যালি দেখেন, তাহলে মানুষ কিন্তু খুবই একটা একটা স্বার্থপর প্রাণী, এবং মানুষ কিন্তু ওই নিজের স্বার্থটা যে আমি আমার কিছু হবে না এতটুকু পর্যন্ত যদি আমি বিশ্বাস করি, তাহলে পরে আমি ঠিক আছি। যে করোনা আমার দরজায় হয়তো আসবে, কিন্তু আমাকে হয়তো কেড়ে নেবে না, বা আমার পাশের বাড়ির মানুষটাকে হয়তো বা গরিব মানুষটাকে হয়তো নিবে, যে বেরোচ্ছে প্রতিদিন কাজ করতে, যে যে নিম্ন বর্গের মানুষ যার যার প্রতিদিনই একটা যেতে হচ্ছে, সে হয়তো চলে যাবে। আমি যেহেতু মানে ঘরের মধ্যে থাকা এফোর্ড করতে পারছি, এবং আমি যেহেতু আমি 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 এই যে পৃথিবীতে এখন সকলেই এই যে ভয়, এবং করোনার ভয় যে কিরকম একটা ভয়, সেটাও কিন্তু আমরা দেখছি যে এইটা আমরা অ্যাপ্রিসিয়েট করছি। যে আপনি বলেন যে কিছু কিছু যুদ্ধ ঘরে থেকে করতে হয়, আপনি এখন ঘরে থেকে যুদ্ধ করুন। এই যে এই ধরনের বিরাট এই যে সমস্ত আমরা শুনি যে আমি বড় যোদ্ধা, কারণ আমি ঘরের মধ্যে এসে নেটফ্লিক্স দেখছি এবং আমি ভালোই এইটা সেটা করিডোরে আমি ভালোই আছি, সুতরাং আমি বিরাট বড় যোদ্ধা, তাই না? কারণ আমি আমি তো বেরোচ্ছি না, এবং না বের হতে পারলেই আমি বিরাট একটা যোদ্ধা হয়ে যাচ্ছি। তো এই যে বিষয়টা, এইটাও ব্যাখ্যা করাটা খুব প্রয়োজন। যে আপনি তাহলে এই প্রস্তুত, আপনি একটা অনুমান করছিলেন বটে, কিন্তু সেইটা যে আপনাকেও বিদ্ধ করতে পারে, সেটা সেটা আমি আপনি কেউ হয়তো ভাবছিলাম না। এখন যখন আমি দেখছি যে হ্যাঁ এটা তো আমাকে আসলে নিয়ে যেতে পারে পৃথিবী থেকে, তখন আমরা বিভিন্ন কিছু করছি। আমরা অনেক রিচুয়ালে, যারা আমরা ধরা যাক অজ্ঞাবাদী ছিলাম, তারাও এক ধরনের একটা, এখন আমরা ভাবছি যে না আমি তো আমাকে এখন অনেক রিচুয়ালিস্টিক ব্যবহার পৃথিবীতে বেড়ে যাচ্ছে। তারপরে ধরেন অনেক কিছুতে মানুষ রিসোর্ট করছে যেগুলি আগে মানুষ করতো না। এইগুলি নিয়ে আমি মনে করি যে আলোচনাটা আমাদের সামাজিক বিজ্ঞান এবং কোভিড, সেইখানে এই সমস্ত ব্যাপারগুলিও আমরা নিয়ে আলোচনা করতে হয়, যে মানুষের ব্যবহার কিরকম হয়ে যাচ্ছে। এবং সেইটা কিন্তু মানুষ একটা কন্ডিশন বিহেভিয়ার, যেটা মানুষ যদি প্রথমে একটা ইঙ্গিত দিয়েছিলেন, যে আমরা যখন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তখন আমরা এক ধরনের ব্যবহার করি। আবার যখন আমরা একটা সোকল রেগুলার, যেটাকে কেউ এখন আর মানছে না, রেগুলার বলে আর কিছুতে আমরা যেতে পারবো না, যেটাকে নিউ নর্মালসি আর পৃথিবীতে আসবে না। আমি চমস্কির একটা ভাষণ শুনছিলাম এবং আপুদারায়েরও একটা ভাষণ শুনছিলাম, তারা দুজনেই বলছেন যে নর্মাল শব্দটা আর 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 আমাদের ডিকশনারিতে আর থাকবে না। আসলে এইটা কোনোভাবেই আর নর্মাল হবে না, এটা বড়জোর একটা নিউ নর্মালের জায়গায় যাবে, এবং সেই নর্মালসি আমাদের ডিফাইন করতে হবে। এবং আমরা তখন এই আগের নর্মাল এবং নিউ নর্মালের মধ্যে আমরা হয়তো বিরাট স্মৃতিচারণ করে এক জীবন পার করে দিতে পারবো। তো সেটা 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 বলা যায়। আবার যে প্রসঙ্গটা তুমি আমাকে জিজ্ঞেস করলে, যে আমি আমি মনে করি যে এইটাই একটা ন্যারেটিভ হতে পারে, যে আমরা কি করে যখন মৃত্যুরকে আমি দেখছি কাছ থেকে, আমার 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 যখন দেখছি আমার সমস্ত আত্মীয় স্বজন যারা একটু সিনিয়র সিটিজেন ছিল, তারা চলে যাচ্ছে, এবং আমরা দেখছি যে বাংলাদেশে সিনিয়র জুনিয়র কিছু মানছে না, বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর লোকরাই চলে যাচ্ছে, তখন যে আমার এই আতঙ্ক থেকে যে আমার ব্যবহার, সেটা আমরা একটা ন্যারেটিভ নিতে পারি। কিন্তু আমার ধারণা সেই আতঙ্ক জনসাধারণকে যেভাবে আতঙ্কিত করছে, পলিসি প্ল্যানারদেরকে কি সেরকম ভাবে আতঙ্কিত করছে কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন করতে আমরা পারি। কারণ হচ্ছে আমরা যখন দেখছি যে টম হ্যাঙ্কসকে করোনা ধরেছে, প্রিন্স চার্লসকে করোনা ধরেছে, সুতরাং আমি আপনি কোন ছাড়, আমাকে আপনাকে তো করোনা ধরতে পারে। কিন্তু কিন্তু আমরা আবার এটাও লক্ষ্য করছি যে আমাদের যারা নীতি নির্ধারক, তারা এটা মনে করছেন কিনা। কারণ তারা মনে করলে পরে তাদের যে সিরিয়াসনেসটা আমরা প্রত্যাশা করি, সেই সিরিয়াসনেস তো আমরা শুধু ওই কাঁচা ধান কাটার মধ্যে দেখতে পাচ্ছি, আর কোথাও দেখতে পাচ্ছি না। সুতরাং সেই জায়গায়ও আমরা কিছু কথাবার্তা বলতে পারি। মাঝার স্যারকে, আসলে স্যার যেটা বলছিলেন যে নর্মাল এবং নিউ নর্মালের মধ্যবর্তী সময় যে স্মৃতিচারণ, আমি আজকে আল জাজিরাতে দেখছিলাম একজন ব্যক্তিত্ব, আমি আসলে ওনার নামটা ঠিক ভালোভাবে খেয়াল নেই এখন, উনি বলেছিলেন যে এই করোনা পরবর্তী সময়ে এই প্যান্ডেমিক বেশ নোবেল এবং বই লেখা বের হবে, যা হচ্ছে আমাদের সেই স্মৃতিচারণে সাহায্য করবে। তো
তো আলোচনার এই পর্যায়ে আমি হচ্ছে যে একটা বিখ্যাত বিখ্যাত মার্কেজের বই আছে সুদীপ্ত, তুমি নিশ্চয়ই জানো, লাভ ইন দ্য ডেজ অফ কলেরা, আই মিন। তো সেটা মানস চৌধুরী নিজেও সাহিত্য চর্চা করেন, আমার ধারণা যে উনিও কিছু সাহিত্য নিয়ে বলতে পারবেন। জি, তো আলোচনার এরপর যে একটু মানুষ স্যারের কাছে যাবো। স্যারের আলোচনার পাশাপাশি আমার একটা ছোট্ট প্রশ্ন, যে এই কোভিড-19 সিচুয়েশনে একটা সবচেয়ে বড় বিষয় স্টিগমা, ফিয়ারের পাশাপাশি রিউমার, এই যে গুজব যে বিষয়টি, সেই গুজব বিষয়টিকে আপনি আসলে প্যান্ডেমিক সিচুয়েশনে যে গুজব সৃষ্টি হচ্ছে এবং ছড়িয়ে যাচ্ছে, সেটাকে আপনি নৃবিজ্ঞানের দৃষ্টিতে কিভাবে আসলে পর্যালোচনা করবেন স্যার? আমি মিউট হয়ে আছি। হ্যাঁ, এসছি বোধহয়। আমার জবান মুক্ত হয়েছে। আচ্ছা, সেটা হলো আমি প্রথমত ওই যে চমস্কি এবং ইয়ের প্রসঙ্গটা আমি সুদীপ্ত আপনার প্রশ্ন ভুলবো না, গুজব প্রসঙ্গে আসছি, কিন্তু ওনারা যে নর্মাল বলে কিছু থাকবে না বলেছেন, কোন কনটেক্সটে বলেছেন জানি না। সত্যি সত্যি বলতে গেলে নর্মালসি নাইও বহু বছর ধরে। বহু বছর ধরে নাই, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন দেখুন, আমি মানে দেখেন, মাত্র মাত্র 30 বছর আগে একটা রোগের জন্য নিউ ইয়র্ক শহরে সমকামীদেরকে শারীরিকভাবে পেটানো হয়েছে। কোনটা নর্মাল? হ্যাঁ, নিউ ইয়র্ক শহরের কথা হচ্ছে, নোয়াখালী না, বা ঝালকাঠি না। তো এবং তারপরে বসে বসে বিজ্ঞানীরা আবার বললেন যে না ভাই, ওটা অত বড় কারণ না, তাই তো? আচ্ছা, তারপর আপনাকে আপনার শৈশবে বলা হলো যে সরিষার তেল খেলে, তিসির তেল খেলে আপনি ওই রক্তনালী ফেটে মারা যাবেন। মানুষ ভাই, এখানে ছোট্ট একটা টিকা দেই, সেটা হচ্ছে যে মানে এই যে নিউ ইয়র্কের কথা বললেন, যেটা একটা বলা হচ্ছে যে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে 200 দেশের লোকজন থাকে, সেখানেও কিন্তু একটা নোয়াখালী ঝালকাঠি কম্পোনেন্ট আছে, মানে একটা তো গ্লোবাল কম্পোনেন্ট আছে, আবার একটা ঘেটো কম্পোনেন্ট। কারণ ওখানে আমি দেখছি যে আপনার এই যে ফেনী সমিতি 5টা আছে ওখানে। কোনো সন্দেহ নেই। আমার পয়েন্টটা ছিল যে এইডস এর মতো একটা রোগকে মোকাবিলা করার প্রশ্নে একটা প্রথম বিশ্বের একটা শহর সমকামীদের উপরে শারীরিক হামলা করেছে। এগুলো তো আপনার ডকুমেন্টেড ইতিহাস। নর্মাল আমি বলছিলাম আসলে, ওনারা যে কনটেক্সটে বলুন না কেন, 3-4-5 দশকে যে অর্থে নর্মাল নিয়ে আমার আগ্রহ খুব কম, কিন্তু নর্মাল বলে যেহেতু শাস্ত্রে অনেক কিছু বলা আছে, সেই নর্মালসি নেই। আমাদের এক জীবনেই তো আপনার ঘটলো যে টিউবওয়েলের পানি খাওয়ানো হলো। আমি আসবো প্রসঙ্গে। প্রথম আমি সংশয়টা প্রকাশ করি, নর্মালসি নিয়ে একাডেমিতে যেরকম আগ্রহী থাকুক না কেন, আমি তাদের দলে যাদের নর্মাল নিয়ে মাথা ব্যথাই নেই। যা কিছু সামনে হাজির করা হয় তা কিছুকে রিড করা হচ্ছে নর্মাল, পাঠ করাটা হচ্ছে না। যদি বলেন ওই যে পঠন যোগ্যতাটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত। না, নর্মাল তো আসে হচ্ছে নরমেটিভ থেকে, তো সেটা তো খুবই সাবজেক্টিভ আর কি, সেটা তো খুব সাবজেক্টিভ। নর্মালসি আমার আগ্রহ নেই, নর্মালসি নেই। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছিল, যে এই গুজবের প্রসঙ্গে আসার আগেই বলে নিতে চাই যে দেখুন, আমাকে একটু নিষ্ঠুর শোনাতে পারে, কিন্তু আমাদের পিয়ার গ্রুপ, আমাদের সমসত্ব শ্রেণী যারা, তারা অনেকদিন পরে আতঙ্কিত হয়েছে, তাই তো? এটা এবং গ্লোবালি, সেটা শুধু ঢাকা শহরে না, ঢাকা তো, কলকাতা তো, সিডনি তো, হামবুর্গ, হ্যাঁ, এই যে হোয়াইট কলার পেশাজীবীরা আতঙ্কিত হয়েছেন, এটা থেকে কোনো নিষ্ঠুর আনন্দ পেতে চাইনি। আমি শুধু বলছি যে এই রোগটার ধরনের কারণে মৃত্যু প্রসঙ্গটা সামনে চলে এসছে, যেটা দিয়ে শুরু করেছিলাম। এটা থেকে দুটো জিনিস বোঝা যায়, দুটো জিনিস আমি বলতে চাই। একটা হচ্ছে, মৃত্যু বিষয়ে আমাদের সাহিত্যে যতই যা বিবরণী থাকুক না কেন, সাহিত্য বলতে আধুনিক সাহিত্য বোঝাচ্ছে, পৌরাণিক সাহিত্য না, এবং দর্শনে তো বটে, কিন্তু এইটা কিন্তু করোনা প্রমাণ করলো যে আসলে আমাদের সমসত্ব শ্রেণীর মৃত্যু বিষয়ক বোঝাপড়া অত স্পষ্ট না। কেন বলছি দেখেন, মৃত্যু নিয়ে যে পরিমাণ আপনার রেটরিক হয়েছে সাহিত্যে, একদম মরণ রে তুহু মম শ্যাম সমান থেকে শুরু করে আপনি একদম জীবনানন্দীয় কবিতা, বিভিন্ন উপন্যাস, কিন্তু যখন কিনা আতঙ্কটা একেবারেই কংক্রিট, সম্মুখীন, বাস্তব, প্রকট, তখন কিন্তু এই সাহিত্য চর্চা, চিত্রকলা চর্চা, এগুলো খুব বেশি কাজে দিচ্ছে না। শুধু ঢাকা শহরের প্রসঙ্গ না, এটা কিন্তু ইউরোপিয়ান শহরগুলোরও প্রসঙ্গ এটা। সেই কারণে আমার কাছে মনে হয় যে দার্শনিকভাবে এটা খুব একটা চিত্তাকর্ষক সময়, যখন কিনা মৃত্যু প্রসঙ্গিত শিল্প সাহিত্যের যে চর্চার ইতিহাস আছে আধুনিক বিশ্বে, সেইটা পুনর্লিখিত হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়।
মৃত্যু বিষয়ক যে পারসেপশন গুলো চিত্রকলাতে এসছে, সঙ্গীত কলাতে এসছে, আপনারা জানেন যে রক রোল মুভমেন্টে মানে এই মৃত্যু খুবই সেলিব্রেটেড, হ্যাঁ, মানে 70-এর দশক থেকে। সেটা আত্মহত্যা করে হোক অথবা প্রবণতার গুলো, সেটা বিষয়টা শুধু মৃত্যু সংখ্যাতে না, মৃত্যু পারসিভ চিত্রকলাতে, ললিত কলাতে, দর্শনে, সাহিত্যে। এবং সেইটা খুব কাজে লাগছে না। আমরা সমশ্রেণীর মানুষজনকে দেখছি যে খুব একটা কাজে লাগছে না, আতঙ্কটাই প্রবল হয়ে দেখা দিচ্ছে। এবং সেই আতঙ্কটা নিয়ে আমি খুশি হয়ে বলছি না, তাতে করে অন্তত এই কলার দুনিয়াতে, দর্শনের দুনিয়াতে মৃত্যু বিষয়ক যে মধ্যবিত্তীয় ভাবনা রাষ্ট্র ঊর্ধ্ব, সেগুলো পুনর্লিখিত হবে। এটা এই সম্ভাবনাটা ইন্টারেস্টিং আমার জন্য, মানে মৃত্যুকে নিয়ে ভাবনা বদলাবে। কিন্তু গুজবের প্রসঙ্গ যদি বলি, এটা খুব বিনয়ের সাথে বলতে হবে, সেটা হলো যে গুজব প্রণয়নের সামর্থ্য থাকে কারা। মানে ধরুন আপনাদের, আমি জানি না এখানে দেখা যায় কিনা, আমি খুব কম বুঝি এগুলো, কিন্তু আমি আন্দাজ করি জনা 30, 40, 50 লোক আমাদের এই ভিডিওটা দেখছেন। তো এদের মধ্যে মাঝারের শিক্ষার্থী হওয়ার সম্ভাবনাই বেশি। তো আচ্ছা ঠিক আছে, যদি আমরা মেনেও নিই যে মাঝারের এবং আমার শিক্ষার্থীরা সমান সমান করে 50 জন হয়েছে, আমরা 3 জনা মিলে কত গুজব রচনা করতে পারবো? ফলে গুজবের প্রসঙ্গটা রাজনৈতিক। গুজব উৎপাদনের সামর্থ্য কার আছে? গুজব তো তিনি তৈরি করেছেন, যিনি বলেছিলেন যে, দেখেন আমি কিন্তু বারবার স্বাস্থ্য প্রসঙ্গে যাচ্ছি, পুকুরের পানি না খেয়ে টিউবওয়েলের পানি খাওয়া হচ্ছে স্বাস্থ্যসম্মত, কিয়ামতের দিন পর্যন্ত এটা ভালো পানি। তিনি গুজব তৈরি করেছেন। গুজব ইজ দ্যাট কিলস পিপল। তো আপনি আমি এই 50 জনা মিলে, তারপরে তো 30 বছর পরে তিনি বললেন যে মাটির ভেতরে এমন এক ঝামেলা হয়ে গেছে যে আর্সেনিকে লোকজন মারা যাচ্ছে। আর্সেনিকের প্রসঙ্গটা আমি তুলবো ভাবনাই ছিল। দেখুন, আমরা বৈশ্বিক 3 লাখ মৃত্যু ভীষণ বড়, সেটাকে খাটো করা আমার লক্ষ্য না। কিন্তু উত্তরবঙ্গে আর্সেনিক জনিত কারণে শুধু মৃত্যুর মানে ডেড বডি গোনার তো বিষয় নয়, আর্সেনিক আসলে কত লক্ষ লোকের জীবনে মৃত্যু রচনা করে দিয়ে গেছে, এবং সেটা আলোচিতও না। গত 8-10 বছরে লিটারেচারও নাই, মানে আমি সায়েন্টিফিক লিটারেচারের কথা বলছি। এত বড় আলোচিত প্রসঙ্গ, এবং বিশ্বাস করুন সংখ্যাটা কোটির উপরে, মানে কতজন কিভাবে মারা গেছেন সেটার প্রসঙ্গ না। তো এর অন্য মানে হলো যে অন্য একটা সময়ে আর্সেনিকের মতো এরকম প্রাণঘাতী এবং বিশেষভাবে দারিদ্র পীড়িত এবং সায়েন্টিফিক গুজবের শিকার 1 কোটি বা তদূর্ধ্ব মানুষজনের আসলে কয়েক কোটি। প্রসঙ্গটা আপনার আমার আর দৈনন্দিন আলোচনাতেই। এটা ফলে গুজব চিহ্নিত করার সময় ব্রডকাস্টিং ক্যাপাসিটি কার হাতে, তাদের দিকে তাকানোর পক্ষপাতী। আমার মনে হয় না যে বিজ্ঞানের থেকে বড় গুজব গত দশকগুলোতে বেশি কেউ তৈরি করতে পেরেছে। সেটা টিউবওয়েলের পানি নিয়ে হোক, সেটা চাঁদ নিয়ে বলা না ঠিক হবে না, কোনো একটা ওষুধের আপনার সঞ্জীবনী সামর্থ্য নিয়ে হোক। ফলে আমার কাছে মনে হয় যে গুজব যদি আমি পেশা যদি ভুলেও যাই, বারবার ওই যে নির্বিজ্ঞান চাকরি পেয়েছি, আমিও পেয়েছি, মাঝারও পেয়েছে, কিন্তু আমি বলছি যে সাধারণভাবেই যদি আমরা বিদ্যা জগতের দিকে তাকাই, কোনো একটা প্রসঙ্গকে প্রশ্ন করতে পারাটা তো নেহায়েতই চাকরি সাপেক্ষ না। এটা যিনি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন না তিনিও করবার সামর্থ্য রাখেন, আমাদের থেকে কখনো কখনো ভালোভাবে রাখেন। এই যে প্রশ্ন করাটাকে যদি বিদ্যা বলি, তো তাহলে প্রশ্নটা তো করতে পারার কথা যে গুজব ছড়িয়েছেন কারা। আমি অবশ্যই অন্য আর 5 জনের মতো সতর্ক যে কি বলছি না, কিন্তু কি বলছি সে ব্যাপারে আমার ধারণা আছে যে গুজব তৈরি করার বড় বড় প্রতিষ্ঠানই তারা। আমার মনে হয় না নাসার থেকে বড় গুজব কেউ তৈরি করতে পারেন বিজ্ঞানের জগতে বা করে এসছেন। এখন বিষয়টা হচ্ছে কি, ওটাকে গুজব বললে আমার চাকরি নিয়ে, আমেরিকান চাকরি নিয়ে চানাটারি করতে বাংলাদেশের সমস্যা হবে না। বিজ্ঞান যে সকল ধরনের আপনার বড় বড় বাণী দিয়েছে, সেগুলো এক জীবনেই তো আপনি খারিজ হতে দেখেছেন। সেটা সর্ষের তেলের কোলেস্টেরল নিয়ে হোক, পানির আর্সেনিক নিয়ে হোক, তাই তো, কিংবা সিনথেটিক ফুড নিয়ে হোক, মানে অধিক ফলনশীল কৃষিজ পণ্য বানাতে গিয়ে যা বা আমাদের ডিম খাওয়া নিয়ে হোক, ফলে আমার কাছে মনে হয় যে গুজব কে কখন বলছেন, গুজব সৃষ্টির সাথে আমি প্রথমে বললাম ব্রডকাস্টিং সামর্থ্য খুব জরুরি। আমাদের এই 50 জনের এখানে 3 জন মিলে কত গুজব তৈরি করতে পারবো? ফলে বড় ব্রডকাস্টিং ইনস্টিটিউশন আছে যাদের হাতে, তাদেরকে অধিক গুজব সামর্থ্যবান হিসেবে আমি বিবেচনা করতে রাজি থাকবো। আমি দ্বিতীয়ত হলো যাদের হাতে বিজ্ঞানের লজিক আছে, মানে কারণ দেখেন আমরা প্রায় তো বিজ্ঞানকে তো প্রায় ঐশী হিসেবে মেনে নিয়েছি। কে বলেছে? বিজ্ঞান বলেছে। এবং সেগুলো আমাদের খাদ্য তালিকা এখন তো মানুষ ভাই, এখন এই প্যান্ডেমিকের সময় তো এটা আরো বেশি এখন তো সব আমরা
কালকে বলছে ভাইরাসের 4টা শিং আছে, পরশুদিন যদি বলে না 17টা শিং আছে, পরশুদিন যদি বলে পানিবাহিত। আতঙ্ক তো শুরু হয়ই নাই। এখনো কোনো পানিবাহিত কোনো অণুজীব, যে শব্দটা ব্যবহার করেছিলেন, পানিবাহিত কোনো অণুজীব গত 8-10 বছরের দুনিয়াতে গুরুত্বপূর্ণ কিন্তু কোনো মহামারী তৈরি করেনি। ভেবে দেখুন, পানি বা বায়ুবাহিত একটা অণুজীবের পাল্লায় পড়েছে। তো মানে ভয়ানক কথা তো। তো আমি বলতে চাচ্ছি যে এর মানে হলো, দেখুন সত্যি কিন্তু সত্যি এটা কিন্তু মানুষ ভাই, এটা কিন্তু অলরেডি বায়ুবাহিত বলছে, কারণ আমরা যে কথা বলছি, কথা বললে নাকি আমাদের একটা, হ্যাঁ আমাদের নাকি একটা ধরেন এই যে জলকণা বের হয়, যেটাকে তারা মাইক্রো ড্রপলেট বলছে। তো মাইক্রো ড্রপলেট বলছে, তো ভাগ্যিস এটা ইন্টারনেটে আসছে না, তাহলে তো আমরা আর কথা এখন আমরা পারতাম না এটা করতে। এর অন্য মানে হলো গুজবের জন্য আমি আসলে সাধারণভাবেই আম মানুষকে, মানে অক্ষম মানুষকে গুজবের জন্য কম দায়ী করবো। এটা কারণ হচ্ছে, দেখুন সত্যি সত্যি ওনাদের ব্রডকাস্টিং সামর্থ্য নেই। হ্যাঁ, তো এখন মানে গ্রামে যদি কেউ কিছু একটা বলে থাকে, আমি একটা ব্যক্তিগত গল্প শেয়ার করতে পারি, ছোট্ট এক মিনিট। জি জি জি, অফকোর্স। আমার একবার পক্স হলো। তো পক্স হওয়ার পরে আমার মা ছিলেন না, মানে মা ছিলেন না বলতে মা আরেক জায়গায় বেড়াতে গেছিলেন। তো আমার প্রতিবেশী, আমি তখন মেহেরপুরে, তখন ওই বিশ্ববিদ্যালয়ে যোগ দেব বা তার আগের সময়টা বোধহয় বেকার, হ্যাঁ ওই সময়টা। তো প্রতিবেশী যিনি ছিলেন তার সাথেও আমার তেমন দেখা ছিল না, আমি দূর থেকে দু একবার ভাবি দেখে থাকতে পারি, আমার চেহারাও মনে পড়ে না। তার মা এসছেন উত্তরবঙ্গ থেকে বেড়াতে। খেয়াল করে দেখেন, উত্তরবঙ্গ থেকে বেড়াতে এসছেন একজন প্রতিবেশিনীর মা, যাকে আমি দেখিও নাই। তিনি তার মেয়ের কাছে গল্প শুনেছেন যে আমি বাসাতে পক্সে মানে শুয়ে আছি। এই শুনে তিনি আমাকে একটা পাঠালেন, আপনার একটা পাঠালেন না, আসলেন উনি, যাকে আমি দেখিনি কখন, সেই যদি বলেন খালাম্মা। তিনি আমার জন্য একটা সুতো, পবিত্র সুতো নিয়ে আসছেন, যেটা কিনে তিনি প্রার্থনা করে করে বানিয়েছেন আগের রাত জেগে বানিয়েছেন। এবং এইটা উনি জানতে চাইলেন, উনি আমার সম্পর্কে কিছু নিশ্চয়ই শুনে থাকবেন, উনি জানতে চাইলেন আমি এটা পড়তে রাজি আছি। আচ্ছা দেখেন, এটার কি কি চয়েস থাকতে পারে। আমরা গুজব প্রসঙ্গে বলছি, আমার কাছে একটাই চয়েস ছিল, যে দেখিও নি যে খালাম্মাকে তিনি আগের রাত্রে মধ্যরাত পর্যন্ত প্রার্থনা করতে করতে একটা সুতো বানিয়েছেন, পবিত্র সুতো। সেই সুতোটা আমি গলায় ধারণ করবো কিনা এটা জানবার জন্য বাসা পর্যন্ত এসছেন। এইটা একটাই কাজ করা যায়, সেটা হচ্ছে ওটা তখন পরিধান করা যায়। এবং আমি ওটা পরে 15 দিনে আমি ওটা ধারণ করেছিলাম। এখন প্রসঙ্গটা হচ্ছে কি, দেখেন এইটাই যদি আমাদের সায়েন্টিফিক বন্ধুদেরকে অন্য পাড়ায় খবর দেওয়া যায়, গুজব হবে কোনটা? মানে সে কারণে বলছি, তো গুজবের তো একটা রাজনীতি আছে। সে রাজনীতিটা, এবং রাজনীতি আছে এবং তার একটা সমাজ সম্পর্ক আছে। ফলে যখন কিনা আমরা যখন সান্নিধ্যে থেকে আরামের জন্য কিছু করি, সেটা মৃতদেহ সৎকারের পরেও তো আমরা কত কিছু করি না। আমার বাবা যা খেতে ভালোবাসেন, সেটা হয়তো কাউকে খাওয়াতে গেলাম, এগুলো করি না আমরা। ফলে আমার কাছে মনে হয় যে একটা তীব্র সায়েন্টিফিক মাথা দিয়ে গুজব বনাম সত্য, এইটা খুব ঝুঁকিপূর্ণ আপনার বর্গ বিভাজন হবে। 1, 2 হলো গুজব আবিষ্কার করেন কারা, মানে গুজবের দায়ে অভিযুক্ত করেন কারা, অভিযুক্ত হন কারা, তাদের পরে বলছি। মানে কে সাব্যস্ত করেন যে গুজব হচ্ছে। ফলে আমার কাছে মনে হয় যে গুজব খুব গুরুত্বপূর্ণ। কারণ দেখেন, গুজব ছড়িয়েছিলেন ছোট বুশ। তিনি প্রথমে গুজব ছড়ালেন যে সাদ্দাম হোসেন সাহেবের গণমারণাস্ত্র আছে। তারপরে সেই গুজবটা সারা পৃথিবীর মানে আপনার মিডিয়া, হ্যাঁ গণতান্ত্রিক মিডিয়া সারা পৃথিবীতে এই গুজবটা রাষ্ট্র করতে থাকবে, মানে সম্প্রচার অর্থে রাষ্ট্রসমূহে রাষ্ট্র করতে থাকবে। তারপরে সাদ্দাম সাহেবের মারা যাবার আগেই সবাই জেনে গেলেন যে এটি একটি গুজব ছিল। কিন্তু সেই গুজব জানা সত্ত্বেও ছোট বুশের রটানো নিখিল বিশ্বব্যাপী এই গুজব একজন সাদ্দাম হোসেন, যিনি কিনা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তার জীবন রক্ষা করতে পারে। ফলে আমার কাছে মনে হয় যে গুজবের মানে আর্কিটেকচার বোঝা খুব জরুরি। হ্যাঁ, ওই কোথায় কোন আপনার মানে রাম, শ্যাম, রহিম বা করিম কি বলছেন, ওইটা নিয়ে 5 জন মাথা কামালে আমার কাছে মনে হয় নেহায় তারা শক্তির অপচয় করছেন। কারণ গুজব উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহকে চেনা দরকার, আমি আপনি নই। ধন্যবাদ মানুষ স্যারকে। মানুষ স্যারের আলোচনা একটা জিনিস স্যার বলছিলেন যে মৃত্যু সম্পর্কে আমাদের যে ধারণা ছিল সেটা বদলেছে।
তো মাজার স্যারের কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মৃত্যু সম্পর্কে মধ্যবিত্ত বলেন, উচ্চবিত্ত বলেন বা নিম্নবিত্ত বলেন, এই যে মৃত্যুর যে স্বরূপ, এই ধারণাটা আমি ধরলাম এই ৩টা শ্রেণীর কাছেই বদলেছে। কিন্তু আমি যদি বৈশ্বিক প্রেক্ষাপট থেকে দেখি, রাষ্ট্রযন্ত্রের কাছে কি মৃত্যুর ধারণার কোনো পরিবর্তন এসেছে, নাকি সেটা রাষ্ট্রযন্ত্রের কাছে একটি সংখ্যা মাত্র? হ্যাঁ, এটা খুবই একটা ভালো প্রশ্ন করেছো সুদীপ্ত। এটা তো খুব আলোচিত হচ্ছে এখন, যে কি করে ব্যক্তি কখন কেস হয়ে যায়। মানে যখনই আমি ঘরে আছি তখন আমি ব্যক্তি, যেই আমি হাসপাতালে যাব তখন কিন্তু আমি কেস। তা এখন এই যে ব্যক্তি থেকে কেসের রূপান্তরটাও একটা দেখার বিষয়, এবং আমরা দেখছি যে কি করে একটা পরিসংখ্যান হয়ে যায়, একটা ব্যক্তি, মানুষ, ইভেন রাষ্ট্র পরিসংখ্যান হয়ে যায় এক সময়। তো এইটা তো একটা, যখন এই ধরনের মানে প্যান্ডেমিক সিচুয়েশন, তখন এটা আরো বেশি বেশি করে হয়। তখন আসলে এই যে ব্যক্তির অবয়বটা আর দেখা যায় না। তখন কি এইটা যে মানুষও যে একটা, এইটা কিন্তু নতুন না। যেরকম ধরেন আপনি আমাদের মানে মানুষ ভাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনি যখন একটা জায়গায় কনসালটেন্সি করতে যান, তখন আপনাকে কিন্তু ওই ব্যক্তি হিসাবে কিনে না, একটা আপনাকে একটা একটা ওই যে যন্ত্র বা একটা কন্ট্রাক্টর, হ্যাঁ, ঘটনাচক্রে একটা আমাকে একটু রাখে না ইনস্ট্রুমেন্ট, ঠিক, কিন্তু আমি বুঝতে পারছি, সমস্যা নেই। মানে ইনস্ট্রুমেন্ট হিসাবে কেনা হয় আপনাকে। যেরকম ধরেন একটা একটা আপনার স্ট্যাপলার কিনা হলো, ওই আপনার বটে। ধরেন একটা প্রজেক্টের জন্য আপনার একটা স্ট্যাপলার লাগবে, আরেকটা ধরেন এই একটা মানে কি বলে হোয়াইট বোর্ড লাগবে, এবং আরেকটা ইনস্ট্রুমেন্ট লাগবে যেটার নাম হচ্ছে কনসালটেন্ট। সেটা একটা এরকম একটা ডাস্টারের মতোই বিষয়। এরকমই কিন্তু এইভাবেই কিন্তু হচ্ছে বিষয়গুলি। সেটা অন্য সময় করোনার আগেও এটা হয়েছে। আমরা ব্যক্তির যে মানুষ, সেইটা কখন পণ্য এবং পণ্য হয়ে সেটা নৈর্ব্যক্তিক পণ্যে পরিণত হয়, সেগুলি তো আমরা দেখছি। তো এখন এই করোনার সময় আমরা আরো দেখতে পাই যে যখন ধরেন দেশে দেশে মৃত্যুর মিছিল হয়, তখন সেইখানে কে মরছে, কারা মরছে, সেটা, যেমন ধরেন প্রফেসর আনিসুজ্জামানের কথা ধরেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন। ওনার ওনার মৃত্যুটা দেখেন, উনি যদি আজকে একটা রেগুলার সময়ে মারা যেতেন, তাহলে তাহলে কি পরিমাণ একটা আমাদের একটা ন্যাশনাল একটা রেসপন্স যেটা আমরা করতাম। এবং অনেকেই তো খুব আফসোস করছেন যে কি করে, মানে তার আনিসুজ্জামানের মৃত্যুটা তার কাছে এত গুরুত্বপূর্ণ নয়, উনি বয়স হয়েছে, উনি মারা যাবেন, কিন্তু মৃত্যুর পরে যে তাকে আমরা সম্মান জানাতে পারলাম না, সেইটা হচ্ছে মূল দুঃখের বিষয়। তো এখন এখন ধরেন যখন এরকম প্যান্ডেমিক সিচুয়েশন হয়, তখন তো এই মৃত্যুটাকে আমরা সেলিব্রেট করতে পারি না। মৃত্যু কিন্তু দেশে দেশে সেলিব্রেট করা হয়। আবার মৃত্যু একটা ক্যারেক্টার, মৃত্যুও কিন্তু একটা নায়ক হিসাবে আবির্ভূত হয় অনেক জায়গায়, আবার মৃত্যুও ভিলেন হিসাবে আবির্ভূত হয়। তা এখন এখন কিন্তু আমরা, এই মৃত্যু হচ্ছে একটা ভিলেন, যেই ভিলেনকে, যেই ভিলেনের সাথে যে মৃত্যু যে ঠেকাতে যাচ্ছে সে হচ্ছে নায়ক, এবং এক সময় যে ঠেকাতে পারছে না সে হচ্ছে সে হচ্ছে আবার ভিলেন হয়ে যাচ্ছে। এবং এই ভিলেন এবং নায়কের যে ডাইকোটমি সেটা চলতেই থাকছে। এবং সেটা যদি আমরা এই স্বাস্থ্য ব্যবস্থার নিরিখে দেখি, তাহলে সবসময় আমরা এই একটা নায়ক এবং প্রতিনায়ক তৈরি করছি, এবং নায়ক এবং প্রতিনায়কে এবং মৃত্যু এবং জীবনের মধ্য দিয়ে সে নায়ক এবং প্রতিনায়কের যে তৈরি করা, সেই যে সেই যে ভ্রমণটা, জার্নিটা, সেইটাই কিন্তু আসলে প্যান্ডেমিকের জার্নিটা। মানে সেটাকেই আপনি বলতে পারেন যে এই যে একটা মহামারীর, এই যে আপনি এই যে কি বলা যায়, যে ন্যারেটিভ যেটা আপনি তৈরি করবেন, সেটা আসলে মৃত্যু এবং জীবনের ন্যারেটিভ, সেটা নায়ক এবং প্রতিনায়কের ন্যারেটিভ। ধন্যবাদ মাঝার স্যারকে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে। দুটো প্রশ্ন এসেছে কমেন্টে। আমার কাছে দুটো প্রশ্ন খুব ইন্টারেস্টিং, বাট একটা প্রশ্ন খুবই বেশি আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। আমি এই প্রশ্নটা রাখবো হচ্ছে যে মানুষ স্যারের কাছে। আমি শো করছি যে সামাজিক বিজ্ঞান কি সন্দেহ বিজ্ঞান? আমরা কি কেবল সন্দেহ করি, আমাদের কাছে কি কোনো সমাধান নেই? আমি এই প্রশ্নের উত্তরটা মানুষ স্যারের কাছ থেকে জানতে চাই। আচ্ছা, আমার স্ক্রিনের মাপের কারণে প্রশ্নটা করেছেন কোনো একজন, আচ্ছা, ফেসবুক ইউজার, মানে অ্যানোনিমাস। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তার আগে এই যদি আবার অনুমতি চেয়ে মাজহার যা বলছিলেন সেখানে জি, আলোকপাত করি। অবশ্যই। বৈরিতার কোনো বৈরী মন্তব্য না।
আমার কাছে মনে হয় যে এটা ভাবা যেতে পারে বিভিন্ন রাষ্ট্র কিভাবে তার আবারও একটা মহামারীকে সামলাচ্ছে তা নিয়ে গণতান্ত্রিক যে সমালোচনাগুলো চলছে বাংলাদেশে, ভারতে, ইউরোপে, সেগুলো নিজস্ব চরিত্র আছে। কিন্তু আমি বলবো যে একটু বিনয়ের সাথে মনে করে দিতে চাই যে আমরা আতঙ্কিত হওয়া ছাড়ার যে মুহূর্তগুলো থাকে, এই আমরাটা একটু, আমি খুব অল্প আমরা ব্যবহার করি, যারা আমাকে চেনেন জানেন। এখানে বলছি যে ওই যে অন্তত পিয়ার গ্রুপ, যাদেরকে আমরা হোয়াইট কলার পেশাজীবী, আমরা আমাদের সাধারণভাবেই যে মৃত্যু নিয়ে ভাবতে বসে যে বলছিলাম যে পুরনো আর্টিস্টিক প্র্যাকটিস গুলো ভেঙে পড়তে পারে, এটা সম্ভাবনা দেখি আমি। কিন্তু সাধারণভাবেও দেখেন মৃত্যু নিয়ে আমাদের একটা গৌণ আটপৌরে উপলব্ধি আছে। আমরা যখন, আমি খুব কম যাই কিন্তু আমার বন্ধুদেরকেও দেখি ছবি শেয়ার করছেন কখনো, এই ধরেন যে সকল বন্ধুরা মারা গেছে, তাই তো, বিভিন্ন সময় করোনার বলে নয়, 40 বছর বয়সে মারা গেছেন, 47-এ মারা গেছেন, তাই তো, এরকম তো ঘটতে থাকে। এবং দেখা যায় অ্যালামনাইরা যখন জড়ো হন তখন শোকসভার একটা 10 মিনিটের 20 মিনিটের একটা টাইট স্মৃতিচারণ হয়, কখনো কখনো আরো বড় হয়। তারপরে যখন তারা সান্ধ্যকালীন যখন কিনা নাস্তাটা খান, তখন আপনি ওই একই জোনে মানুষজনকে দেখেন না। আমি বলতে চাইছি যেটা, এটা কোনো অপরাধ নয়। আমি কি আমার কথাটা বোঝাতে পারলাম? যে এই যে ধরুন যতক্ষণে তারা শোক প্রকাশ করেন, সেই শোক প্রকাশের যে স্রোত থাকে, যে অনুভূতি প্রবাহ থাকে, যে ধরনের রিচুয়াল শব্দটা একবার মাঝার ব্যবহার করেছিলেন, চলুন ব্যবহার করি আবারও, যে যে কৃত্যগুলো তখন পালিত হয়, কিন্তু যখন কিনা আবার তারাই যখন মিলনায়তনের অন্য একটা জায়গাতে ছবিগুলো তুলতে থাকেন, আপলোড করতে থাকেন, এবং অনেকে আছেন যারা খুব নিন্দা করেন। কিন্তু আমি বলতে চাচ্ছি জীবিত মানুষদের পরস্পরের যে সঙ্গ কামনা, পরস্পরের প্রতি যে লিপ্তি, পরস্পরের প্রতি যে লিপ্সা, পরস্পরের জন্য যে আসঙ্গ বাসনা, এগুলোর তো একটা নিজস্ব প্রবণতা আছে, এবং এই প্রবণতাগুলো মৃত্যুটাকে কোথাও হটিয়ে দেয়। মৃত্যুটা থাকে এবং ওই মৃত্যুর সমেত আবার তারা থাকে। ফলে আমাদের দেখার ক্ষেত্রে কিন্তু আমরা যতটা বেশি আপনার টাইট করে দেখি, তার থেকে কিন্তু আমরা যাপন করি আরো সহজ হবে। আমি কি আমার এই জটিল আর্গুমেন্টটা উপস্থাপন করতে পারলাম? যে যতটা আমরা বলবার সময় এগুলো খুব মানে ভারী ভারী করে বলতে থাকি, এবং সেইটা ডিপার্চারটা এত ফাস্ট হয় আর কি, মানে ধরা যাক যে মুহূর্তে আমরা এই যে শোক বলছি তার ঠিক পাশেই, মানে ধরেন 1 মিনিট পরেই যেভাবে আমরা করছি যে ডিপার্চারটা এত ফাস্ট হয়, সেটা একটা দেখার বিষয় আর মানে ওই যে যেটাকে আপনার দর্শনের সোশ্যাল সায়েন্সে ফ্লুইড বলে, একদম ফ্লুইড আমাদের চাপিত মুহূর্ত এবং শোকের মুহূর্ত, উদযাপন এবং শোকের মুহূর্ত এত ব্লার্ড, এত ফ্লুইড, এবং সেটাকে আমি নিন্দা হিসেবে না দেখে বরং আরো গভীর অনুধান দিয়ে, আরো অভিনিবেশ দিয়ে এটা বুঝবার পক্ষে, এগুলোকে নিন্দা মন্দ না। সেটা একটা প্রসঙ্গ ছিল। 2 হলো যে সন্দেহের প্রসঙ্গটাই ভালো বলেছেন তিনি। কিন্তু বিষয়টা হলো যে এটা বোধহয় দর্শনেরই বৈশিষ্ট্য আসলে। দেখেন, তার আমি যিনি হন না কেন তার প্রতি আমি সম্মান দেখেই বলি যে কেবলমাত্র ঐশী বিধান ছাড়া, অথবা হয়তো রাষ্ট্রনায়করা বলবেন রাষ্ট্রবিধান ছাড়া, আর সকল রকমের প্রস্তাবনায় প্রশ্ন সাপেক্ষ। তো প্রশ্ন সাপেক্ষ মানে সেটা শুধুমাত্র সমাজ বিজ্ঞানের বিষয় নয়। কারণ হচ্ছে যে ওই যে বললাম ঐশী বিধান, সেটা তো একদম স্বতন্ত্র প্রসঙ্গ। আপনি তো এটা নিয়ে প্রশ্ন করে বিশ্বাসী থাকতে পারেন না, যে শাস্ত্রী হন, যে অবলম্বনই করেন না কেন। ঠিক একইভাবে রাষ্ট্রীয় বিধান নিয়েও প্রশ্ন করা মানে তো হচ্ছে আপনি গ্রেপ্তার হয়ে যাবেন। তো এগুলো হচ্ছে যেগুলো আমাদের জীবন পরিচালনা করে। এর বাইরে জগতে যা কিছু আছে, যে শাস্ত্রে যা কিছু আছে না কেন, তা কিছু তো আসলে প্রশ্ন সাপেক্ষ। সন্দেহ শব্দটা তিনি ব্যবহার করেছেন আমাদের সংশয় প্রসঙ্গে আসলে। তো ফলে আমি নিশ্চিত করব যে সমাজবিজ্ঞানে বা বৃহত্তর সমাজবিজ্ঞানে প্রচুর শাস্ত্রকার আছেন যারা পয়সা পান, উচ্চ মূল্যে বেতনই পান, যাতে বিদ্যমান জ্ঞান ও প্রবাহের কোনো রকম সন্দেহ কেউ না করতে পারে। যেরকম করে এমবেডেড জার্নালিস্টরা কাজ করেন, তো সেটাও একটা কাজ। যিনি প্রশ্ন করেছেন আমি আন্দাজ করি তিনি নৃবিজ্ঞানের কেউ হতে পারেন, না হলেও সমস্যা নেই। ফ্রান্স বোয়াস পর্যন্ত এটা খুবই আলোচিত ঘটনা, মার্কিন যুক্তরাষ্ট্রের নৃবিজ্ঞানী সংস্থায় সমিতিতে থাকতে পারেননি, বের করে দেওয়া হয়েছিল তাকে। তো খুব ইন্টারেস্টিং, যাকে কিনা বলা হয় আপনার মার্কিন নৃবিজ্ঞানের জনক, যদিও আমার এই সমস্ত নিয়ে খুব আগ্রহ নেই, জনক বা জনক শাস্ত্রের, কিন্তু তাকে থাকতে দেওয়া হয়নি কেবলমাত্র এই কারণে যে তখন তিনি বৃহত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রিক স্বার্থ রক্ষা করছিলেন, তিনি বরং নৃবিজ্ঞানের ইথিক্স নিয়ে বেশি ভাবছিলেন। তো ফলে আমার কাছে মনে হয় যে
10 জনে মিলে যদি ধরুন একই রকম হয়, যে 10 জনে মিলে যদি বলতে থাকে হ্যাঁ সত্য জানি সত্য জানি সত্য জানি, তাহলে তো যে কোনো শাস্ত্র বিপজ্জনক জায়গায় পৌঁছে যাবে। বরং যে সকল শাস্ত্রে এখনো 2-4 জন 5 জন সন্দেহ করেন একটা মানে প্রস্তাবিত জ্ঞানকে, প্রস্তাবনাকে, একটা প্রপোজিশনকে, একটা স্টেটমেন্টকে, একটা প্রিমাইসকে, একটা প্রিপোজিশনকে, একটা অনুকল্পকে, একটা হাইপোথিসিসকে 10 জন লোক যদি সন্দেহ করার বা প্রশ্ন করার থাকে, তাহলে অন্তত মানতে হবে যে সকলে এখনো মারা যায়নি। উনি, ওনার বয়স কম, আমি আন্দাজ করি, তিনি, তাকে বরং বলি প্রশ্ন করতে পারাই, শাস্ত্রের নামে কিছু আসা যায় না, প্রশ্ন করতে পারাটাই বরং সজীবতার লক্ষণ। প্রশ্ন করতে না পারা মানে হলো সকল প্রজা আপনার আইন শাসিত হয়ে গেছে। মানুষ ভাই, এখানে উনি যে সন্দেহ বিজ্ঞান বলেছে, এটাকে আমি যদি আপনাকে একটু জিজ্ঞেস করি, এটা কি একটা ছিদ্রান্বেষী বিজ্ঞান? আপনি কি সে ব্যাপারে কিছু বলবেন? আমার ধারণা উনি এখানে সন্দেহ কথাটা ব্যবহার করেছেন ওই যে অ্যাবসলিউট কিছু বলি না বলে। ওই যেটা আমাদের বাংলাদেশে তো খুব হয় 8, 9, 7, 8, 9, 10, 11, 12 আমাদের যে বিজ্ঞানের কারিকুলাম, সেই কারিকুলাম কিন্তু আপনার ভীষণ রকমের আপনার রিডাকশনিস্ট। আমি কি বোঝাতে পারছি? মানে বোঝাতে পারছি বলতে বোঝাচ্ছি শব্দটাকে ঠিক ব্যবহার করলাম কিনা, মানে হয় এটা না হয় ওটা, হয় এটা না হয় ওটা। তো এই হয় এটা না হয় এটার যেটা কিনা আপনার ইউরোপের শিক্ষার্থীদের কিন্তু ক্লাস 12 পর্যন্ত এত মর্মান্তিক পরিস্থিতি থাকে না, যে কারণে তারা একই সাথে কম্পিউটার বিদ্যা এবং চিত্রকলা একসাথে নিয়ে আন্ডার গ্রাজুয়েট করেন। হ্যাঁ, আমাদের এখানে এই যে কারিকুলাম গুলো ওই যে 100 বছর ধরে যে আমানদিস্ত অবস্থা তৈরি হয়েছে, শিক্ষার্থীরা এই যে হয় এটা না হয় এটা জানতে জানতে এমন এক জায়গায় পৌঁছেছেন, ফলে যা কিছু প্রশ্নকে এটা তেমন কোনো কাজের জ্ঞান না, মানে ওই যে ধূসর এলাকার, এটা আমার মনে হয় যে আমাদের ক্লাস 12 পর্যন্ত শিক্ষা নীতি নিয়ে আশা করি কেউ রাগ করছেন না শুনে প্রণেতারা, কিন্তু এখানে আসলে বেশি সমস্যা হয় যে বিজ্ঞান বলতে এই বালক বালিকাদের মাথায় যেটা ঢোকে, আপনার অ্যাবসলিউট কিছু বলতে হবে, ডিফিনিট কিছু বলতে পারতে হবে। তো এই যে ডিফিনিট বলতে না পারার শাস্ত্রগুলোকে এই 18, 19, 20, 22, 24 বছরের ছেলেমেয়েরা মুখস্থের মতো জেনে নেন, যেগুলো তাহলে কাজের জিনিস না। কিন্তু এই সমস্যাটা দক্ষিণের পড়াশোনাতে বেশি। মানে আমরা যেটা দেখছি মানুষ ভাই এই প্রসঙ্গে আর কি, যে আমরা দেখছি যে নৃবিজ্ঞান তথা এই ধরনের সামাজিক বিজ্ঞানে দেখা যায় যে আপনার এই যে একটা ছিদ্রান্বেষণ, যেটাকে আমরা ক্রিটিক্যাল অ্যানালাইসিস বলি, তো এই যে এটাকে লোকে খুব মন্দভাবে দেখে আর কি। আমরা যেরকম ধরেন যেমন গবেষণা করলে তো আপনাকে কিছু ছিদ্র অন্বেষণ করতে হয়, মানে কেন আপনি গবেষণাটা করছেন, অন্যরা সেটা করতে পারেনি বলে আপনি নতুন একটা প্রকল্প দিচ্ছেন এবং নতুন ভাবে করতে চাচ্ছেন। তো এই যে এটা তো আপনাকে আপনার যে প্রয়োজনের কারণেই আপনাকে ছিদ্রান্বেষণটা সবসময় করতে হয়। কিন্তু এই ছিদ্রান্বেষণটা তো এক ধরনের আমাদের সমাজে একটা ঋণাত্মক শব্দ হিসেবে দেখা দেয়, যে তার মানে আমরা এবং একটা সিনিক্যাল, মানে অ্যানথ্রোপোলজিস্টরা হচ্ছে এক ধরনের মানে ঋণাত্মক জনগোষ্ঠী, তারা একটু সিনিক্যাল, একটু কাইন্ড অফ মেগালোমেনিয়াক, মানে একটু ধরা যাক তারা মানে সুস্থ নয় আর কি, মানে এক ধরনের সবসময় একটা দেখতে দেখতে সবসময় একটা খুঁত দেখা। আমি মাজার আপনার সাথে এই গত 2 দশকের সম্পর্ক বন্ধুত্বের ভরসায় দাবি করব যে এটা অ্যানথ্রোপোলজির ঘাড়ে না নেই। কারণ কি, মানে এগুলো আসলে আমাদের বোধহয় কি নার্সিসিজম। কেন বলছি দেখেন, বাস্তবতাটা দেখেন, মানে ধরুন এটা তো আপনি জানেনই, আপনি নিজেও লেখেন, মানে সাহিত্য লেখেন, ধরেন কথার কথা বাংলাদেশের বাংলা কোনো বিভাগে একটা উদাহরণ মাত্র, আপনি সুব্রত অগাস্টিন গমেজের অন্য কিছু বাদ দিল অন্তউরি পড়াতে পারবেন না তো, মানে মাঝার বলতে গিয়ে মার খেতে পারেন, হ্যাঁ, বা গালাগাল খেতে পারেন। এখন আমি বলতে চাইছি তার মানে হচ্ছে যে কোনো শাস্ত্রেই, কিংবা সেটাও বিষয় না, ধরেন ধামাইল বা ধরেন মানে সঙ্গীত বিভাগে মানে লোক সঙ্গীত পড়ানো কত পরের বিষয়ে সংযোজিত হলো। বলতে চাইলাম যেটা, যে প্রত্যেকটা শাস্ত্রেই যারা চর্চা করছেন তার সেখানে কোনটা ফ্যান্সি, কোনটা রাষ্ট্র খাবে, কোনটা চাকরিদাতা খাবেন। আপনি এরকম কলিগকেও চেনেন, মানে এটাই প্রাইভেট আলাপ হলে হয়তো নামও বলা যায়, জরুরি না, যিনি কিনা আপনার আমার ফোরামে একরকম একেবারেই নন ক্রিটিক্যাল, ইয়েস স্যার সবকিছু গবেষণা করা হয়ে গেছে, সবকিছু জানা, তাই তো, বাংলাদেশের প্রধান সমস্যা জনসংখ্যা ইত্যাদি, তারপর হচ্ছে অন্ধত্ব। আর তিনি আবার যদি কোনো কারণে একটু যদি আপনার পূর্ব ইউরোপীয় অথবা অজলো আপনার কিংবা লন্ডন ইউনিভার্সিটি সোয়াস এই কমিউনিটিতে ঘুরঘুর করেন, তার কিন্তু অনুসিদ্ধান্তগুলো আলাদা, এবং আমি দেখাতে পারবো
আপনার সাথে উনি লাউঞ্জে বসে যে আলাপটা করেন, আর ওইখানকার মানে ইউরোপের আরেকটু জানালা খোলা অধ্যাপকদের সাথে যখন আলাপ করেন, প্রিমাইস গুলো একদম 180 ডিগ্রি আলাদা হয়। তা এটার কারণ হচ্ছে যে এখানে তার অডিয়েন্স হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি, কিংবা ধরুন আরো বয়োজ্যেষ্ঠ কোনো, বয়োজ্যেষ্ঠ না বয়োকনিষ্ঠ কেউ হতে পারে, গিয়ে বলবে মাজার সাথে এটা বললো মানুষের সাথে। তো এখানকার তার অডিয়েন্সটা যা পূর্ব নির্ধারিত। আর যখন কিনা তিনি আবার একটু জানালাওয়ালা ইউরোপীয় নর্দার্ন একাডেমিক্সদের সাথে মেশেন, তখন তিনি জানেন যে এগুলো আসলে এত বস্তা পচা হয়ে গেছে যে ওই ক্ষেত্রে বলা যাবে না। তো আমার মনে হয় যে ফলে এটা আসলে বেসিক্যালি আমাদের রুটি রুচির সাথে সম্পর্কিত। ওই যে বলছিলেন না কনসালটেন্সি, ঘটনা হচ্ছে একটা আউট আমাকে কেউ ঢাকে না বলে, কিন্তু আসলে যে রুচির স্বার্থেই মানে যদি কেউ মনে করেন যে এটা বলা নিরাপদ না, তখন তিনি চিত্রান্বেষণ বন্ধ করে দেন। এটা একটা সংকট। আরেকটা সংকট হয় যে সত্যি সত্যি তো আপনার প্রশ্ন করতে পারার জন্য যে পেডাগজিক্যাল ফাউন্ডেশনটার উপর আমাদের দাঁড়াতে পারা উচিত, হ্যাঁ, সেইটা তো আমরা আমরা তিনজনাই জানি। আমাদের তিনজনের বয়সে কিছু ভিন্নতা থাকতে পারে সুদীপ্ত, তো আমরা তিনজনাই জানি যে কোন ধরনের পেডাগজি, শিক্ষা দর্শনের উপরে দাঁড়ানো বাচ্চা আমরা তৈরি করি। প্রশ্ন হচ্ছে সবচেয়ে, আমি একাধিকবার বলেছি যে আমি আরেকবার বলতে চাই যে ক্লাসরুমে আমি নতুন করে এটা আরো বেশি করে বলছি জানি যে শিক্ষকদের একটা বড় সমস্যা হয়, তারা শিক্ষার্থীর কনফিডেন্স ডিল করতে পারেন না, মানে আর্টিকুলেট, ফাম্বল করেন না, স্পষ্ট, ভুলভাল বলছি না, স্পষ্ট বাক্যে কথা বলেন, স্পষ্ট প্রিমাইজ আছে, এই ধরনের যারা মানে বাক স্ফূর্তি সম্পন্ন শিক্ষার্থী আছেন, আমি এমনকি টার্সিয়ারি এডুকেশনের কথা বলছি, অধিকাংশ শিক্ষকরাই এই ধরনের শিক্ষার্থীদের সামনে কি করবেন তা বুঝে উঠতে পারেন, বুঝে উঠতে না পেরে শেষমেশ সাব্যস্ত করেন বেয়াদব বলে। তো এখন বাস্তবতাটা হলো, তাহলে দেখেন মানে এটা তাহলে মাস্টারি যদি লম্বা সময় ধরে ভাবি কি পরিমাণ সমস্যা তৈরি করছে। যে যিনি প্রশ্ন করেছেন তিনি যে বয়সেরই হন না কেন, তিনি তো মানে জেনেই আসছেন যে শিক্ষকদের কাজ হচ্ছে অ্যাবসলিউট সত্যগুলো বলে দেওয়া ক্লাসে। তো আপনার আমার যদি ধারণা হয় যে শিক্ষকের কাজ হচ্ছে যে একটা জানালার পাশে 4টা জানালা বানাতে শেখাতে, তো আপনার আমার তো তাহলে পেডাগজি আকাশ পাতাল তফাৎ হয়েছে। আমার ধারণা ওইখান থেকে আসছে প্রশ্ন, শুধু অ্যানথ্রোপোলজি নয় বেশিরভাগ। ধন্যবাদ মাহমুদ স্যারকে। আসলে চলে যাবো মাঝার স্যারের কাছে। আরেকজন কমেন্টে একটি প্রশ্ন করেছেন, আতিয়া রহমান আপা। উনি প্রশ্ন করেছেন যে আমরা করোনার কালীন সময়ে বিভিন্ন টক শো দেখছি, সেই টক শোতে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনায় মনোচিকিৎসকদের আনাগোনা দেখছি, কিন্তু সামাজিক বিজ্ঞানীদের অনুপস্থিতি দেখতে পাই। তো মিডিয়াতে এই যে আলোচনা বা টক শো গুলো হচ্ছে, সেখানে সামাজিক বিজ্ঞানীদের অংশগ্রহণ জরুরি নয় কি? কারণ একই সাথে একটি সামাজিক, ব্যক্তিগত এবং পারিবারিক বিভিন্ন বিষয় এবং জনস্বাস্থ্যের বিষয়টি জড়িত। মাঝার স্যার। ধন্যবাদ। আতিয়া আতিয়া তো এই প্রশ্নটা করেছে, এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। কিন্তু মিডিয়াতে সামাজিক বিজ্ঞানীরা একদম যে যাচ্ছে না তাও নয় আসলে। কারণ আমরা দেখছি যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে অনেক সামাজিক বিজ্ঞানীরা সেখানে কথাবার্তা বলছেন, কিন্তু মূলত তারা এই যে সমাজ, রাজনীতি, অর্থনীতি তথা যেটাকে আমরা আর্থসামাজিক বলি, আর্থসামাজিক বিষয়ে বেশি কথাবার্তা বলছেন। মানসিক স্বাস্থ্যের বিষয়ে যেহেতু এখন আমাদের বেশ কিছু স্পেশালাইজড জনগোষ্ঠী তৈরি হয়েছে, মানে সে অর্থে আর কি, যে আমাদের একটা যে বেশ কিছু মেডিকেল কলেজে এই যে সাইকিয়াট্রি এবং সাইকোলজি এই যে ডিপার্টমেন্ট আছে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতেও বেশ কিছু ইউনিভার্সিটিতে আছে এই সমস্ত ডিপার্টমেন্ট, এবং আমাদের একটা মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হয়েছে, তাদেরও অনেক জনশক্তি আছে। সব মিলে সেখানেও একটা জনশক্তি আছে যারা এই মানসিক স্বাস্থ্য বিষয়ে কথাবার্তা বলছেন। কিন্তু কিন্তু যে আমি আতিয়ার কনসার্নটা বুঝতে পারছি সেখানে, এটা যে ক্লিনিক্যাল অ্যাসপেক্টটা, এবং আমাদের দেশে দেখেন এই যে মানসিক স্বাস্থ্যের বিষয়টা খুবই একটা মানে একটা লক্ষ্য করার মতো বিষয়, যে আপনি যখন কোনো মানসিক স্বাস্থ্যের বিষয় নিয়ে যান কারো কাছে, আপনাকে এই যে প্রথমেই আপনার কোনো স্টোরি না শুনে আপনাকে কিছু ওষুধ দেওয়ার চেষ্টা করা হয়, এবং আপনাকে এই যে খুবই সংক্ষেপে একটা দুইটা প্রশ্ন করে দেখবেন যে আপনার যেই মুহূর্তে আপনাকে প্রশ্নগুলি করা হচ্ছে, একই সাথে যখন উনি প্রেসক্রিপশনটা লিখছে ধরুন পুরো পাতাটা ভরে গেছে,
মানে আপনি যখন ধরেন 5 মিনিট 10 মিনিটের সেশনের মধ্যে দেখবেন যে আপনার 15টা ওষুধ আপনাকে দেওয়া হয়েছে, আসলে দেখা যাচ্ছে এটা আসলে কোনো ওষুধের বিষয় না, এটা একটা আলোচনার বিষয়, এবং আপনাকে একটা একটা সাইকোথেরাপি বা এক ধরনের আপনাকে বিভিন্ন ভাবে মানে এক ধরনের মানসিক বোঝাপড়াটা করাটা হচ্ছে আপনার জন্য জরুরি। তো এইটা একটা আমি মনে করি যে বড় সমস্যা আমাদের দেশে হচ্ছে, যে আমরা আমরা মনে করি যে রোগ, সবকিছুতে আমরা রোগের প্যারাডাইমে চলে যাই, এবং রোগ হলে পরে সেখানে একটা ওষুধের প্যারাডাইম, সেটাতেও একটা আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, এবং ফলে আমাদের মানসিক স্বাস্থ্যটা এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, এই জন্য যে আমরা দেখছি যে এইটার একটা যে ন্যারেটিভ তৈরি করা যে মানসিক স্বাস্থ্যের কি হচ্ছে, এবং এবং এই যে একটা রোগের যে মেটা ন্যারেটিভটা তৈরি হবে আপনার এই যে এই মহামারীর, যেখানে এই সমস্ত ভ্যাকসিন এবং রাষ্ট্রসমূহের কতজন মারা গেল এবং এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া হলো সেইটার যেরকম একটা লেখা হবে মূলত, কিন্তু এর পিছনের যে স্টোরিটা, একটা মানুষ এবং তার পরিবার কি করে এই করোনাকে পরিস্থিতিটাকে উনি সামলালেন, সেই যে ন্যারেটিভটা, যে তার যে সেই মানসিক স্বাস্থ্যটা তার কিরকম ছিল, এবং সেইটা কিন্তু খুব জরুরি, এবং সেইখানেই কিন্তু আমি আতিয়ার যে কনসার্নটা সেটা বুঝতে পারছি, সেখানে সামাজিক বিজ্ঞানীদের অংশগ্রহণটা খুবই জরুরি, যেখানে তিনি তার একটা যে তার নট অনলি যে মানসিক স্বাস্থ্য, মানসিক যে পরিস্থিতি ওভারঅল, সেটার অবশ্যই স্বাস্থ্য অন্তর্গত সেখানে, সেই পরিস্থিতিটা যে যে একটা লেখা বা সেটা অনুধাবন করা বা সেটা নিয়ে কথাবার্তা বলা, সেখানে তো একটা আমি মনে করি যে এই যে সামাজিক বিজ্ঞানীদের একটা বিরাট ভূমিকা আছে, এবং সেই ভূমিকাটা আমাদের এই যে ন্যাশনাল মিডিয়া সেটা যদি রিপ্রেজেন্ট করতে পারে তাহলে তো সেটা খুব ভালো হয়। কারণ আমরা দেখছি যে এইটা আমরা তো আলোচনা করছি যে আমাদের যে ন্যাশনাল টাস্ক ফোর্স করা হয়েছে, যেখানে আমাদের একটা ন্যাশনাল 500 জনের একটা কমিটি করা হয়েছে শুনেছি, এবং যেখানে একটা টেকনিক্যাল কমিটি করা হয়েছে, সেই কমিটিতে কারা আছে না আছে, টেকনিক্যাল কমিটিতে কারা আছে আমরা দেখেছি, সেখানে কোনো আর যাই হোক কোনো সামাজিক বিজ্ঞানী নাই, সেটা তো আমরা দেখেছি। এবং ফলে ফলে রাষ্ট্র মনে করছে না যে সামাজিক বিজ্ঞানীরা আদৌ কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ধন্যবাদ মাধুর স্যারকে। আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন, প্রশ্নকর্তা মানস স্যারের কাছে জানতে চেয়েছেন একটি প্রশ্ন করে, যে উনি মূলত দুটি প্রশ্ন করেছেন, যে কোভিড-19 সিচুয়েশনের পরবর্তী সময়ে আমরা যে নিউ নরমাল লাইফ নিয়ে আলোচনা করছি বা নিউ নরমাল লাইফ বলছি, সেটা দেখতে কিরকম হতে পারে, এবং আমরা আসলে সেই নিউ নরমাল সোসাইটিতে নিজেদেরকে কিভাবে সোশ্যালি এবং কালচারালি রিইনভেন্ট করব। প্রশ্ন করতে হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের একজন শিক্ষার্থী প্রমি আফরোজ। স্যার। প্রথম বিষয় হচ্ছে যে যতটা পোস্ট করোনা কাল ভাবা হচ্ছে, একটু আগেও যে প্রসঙ্গটা নিয়ে বলা হচ্ছিল যে টিভিতে যেমন ধরেন ক্যালকুলেটর রিলেটেড জিনিসগুলো মাঝার অ্যাড্রেস করতেন প্রশ্ন, সত্যি সত্যি বলতে গেলে টিভিতে যেমন 6 জন বসেন, তাদের একজন লয়ার, একজন সামাজিক বিজ্ঞানী, এরকমভাবে আমরা ভাবলে আমাদের শান্তি লাগতে পারে। কিন্তু বাস্তবতা হলো আমাদের এই মুহূর্তে পার্লামেন্টারি গণতন্ত্রগুলো বিভিন্ন রাষ্ট্রে এইভাবেই তো চলছে, যে আপনার এলাকার প্রতিনিধিত্ব করছেন কবির সাহেব, মাঝারের এলাকার প্রতিনিধিত্ব করছেন কবির সাহেব, তো প্রতিনিধিত্বগুলো তো হচ্ছে। এই এই যে প্রতিনিধিত্বশীল আলোচনা, সংলাপ, গণতন্ত্র বা স্বাস্থ্যতন্ত্র বা স্বাস্থ্য প্রণালী, এগুলোর যে সীমাবদ্ধতা, অকার্যকরতা, অসারতা, এগুলো বোধহয় প্রমাণিত হয়ে গেছে। ফলে যারা আমাদের প্রথম বুঝতে পারলে ভালো যে এই মুহূর্তে প্রতিনিধিত্বশীল যে ব্যবস্থা, ইউরোপের 2-4টা রাষ্ট্র বাদ দিলে যেভাবে চলছে সারা বিশ্বে, সেটা একেবারেই আগাপাশতলা একটা আপনার মানে ধাপ্পাবাজি। এটা এটা সেটা টিভিতে বসলেও তাই, সিনেটে বসলেও তাই। এর থেকে বেশি বলা হয়তো আইনগতভাবে ঠিক হবে না, না বলি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিনেটেও তো আমাদের অধ্যাপকদের সকলের বসবার কথা, শিক্ষা প্রণয়ন নীতিগতভাবে। ওখানে বসে ইদানিং একটা বসোয়ারা বলে নাকি যেন বলে, বসলে একটা সম্মানীয় পাওয়া যায়। তো ওইখানে বসে কোনো একটা, তাহলে দেখুন বিশ্ববিদ্যালয়ে একটা সিদ্ধান্ত গ্রহণে অন পেপারস কিন্তু আমি প্রতিনিধিত্ব করি। তো এইটার যে অসারতা, সেগুলো আসলে বোধহয় দেখতে না পারা খুব অনুচিত হবে। তার থেকেও বড় কথা হলো যিনি দেখেন না তাকে আমাদের বন্ধু মিত্র হিসেবে দেখাতে পারা দরকার, যে ভাই প্রতিনিধিত্বশীল ব্যবস্থা একটা ধাপ্পাবাজি।
প্রথমত। সেটা যদি বলে নিয়ে দেখি তাহলে পোস্ট করোনার কালে এটা কিভাবে যুক্ত করে দেখছি। দেখুন, আমরা তো ধরে নিচ্ছি যে করোনার মতো মানে খুব অমঙ্গলের মতো সময়, করোনার মতো আসলে কিন্তু দেখেন ডিসেম্বরে উহান থেকে শুরু করলে 5 মাস হয়েছে, তাই তো? 5.5 মাস। বৈশ্বিক একটা খবর হিসেবে এটা 4.5 মাস ধরে মানে বিকাশ লাভ করেছে, তাই তো? 4.5 মাসের একটা খবর বলছি আমি এটাকে, একটা ইমার্জেন্সি যদি নিউজ ইমার্জেন্সি যদি এটা রিপ্লেসড হবে না ভাবছি কেন নতুন আতঙ্কে। এটা তো আমাদের ইতিহাস তো বলে না যে নতুন আতঙ্ক এটা এটা মানে ক্ষণায়ু হয়ে যাবে না। ক্ষণায়ু মানে কি? আমি আবারও ফিরি, দেখেন বাংলাদেশে কি আর্সেনিকের সমস্যাটা মিটে গেছে? না, মেটেনি তো। আপনার আমার কগনিশনে, আপনার আমার প্রায়োরিটিতে ওইটা নেই। এইগুলোকে একদম সূক্ষ্মভাবে পার্থক্য করার পক্ষে যে কোন সমস্যাটা সমাধান হয়নি, কিন্তু আপনার আমার নৈমিত্তিক জীবনযাপনে, চৈত্তিক বিকাশে, হ্যাঁ, নৈতিক দায়িত্ব পালনে এবং আতঙ্কের যে মানে অনসেট, আতঙ্কের যে মানে কাঠামোটা, তাতে ওটা উপাদান হিসেবেই নেই। তো এর অন্য মানেই হলো যে ধরুন কতদিন, মানে আমি আজকেই ভাবছিলাম এখানে আসবো বলি যে দেখেন মধ্যপ্রাচ্যের একটা কোনো যুদ্ধের কোনো ধরনের, এমনিতেও খবর তো সব একই, কিন্তু কিছুই তো থেমে নেই না। মানে সিরিয়ার মানুষ নিধন থেমে নেই, গাজার মানুষ উৎপাটন থেমে নেই, ইয়েমেনের যুদ্ধ থেমে নেই। হয়তো মনে হচ্ছে এগুলো অন্য একটা দশা রূপলাভ করেছে, কিন্তু আপনার আমার মনোজগৎ জুড়ে করোনা। ফলে প্রথমেই প্রমিকে আমি বলবো যে করোনোত্তর কাল একটা আতঙ্কবিহীন কাল, করোনোত্তর কাল একটা নতুন আতঙ্কের কাল, আরেকটা আতঙ্ক। এটা এটা পৃথিবীর ইতিহাসটা মানে অন্তত নতুন সাম্প্রতিক ইতিহাস। দ্বিতীয় যে প্রসঙ্গটা যেখানে আরো গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই তথাকথিত সোশ্যাল ডিস্টেন্সিং এবং এগুলো কি অর্থ তৈরি করবে। এই ডিস্টেন্সিং তো ছিলই আসলে, আমাদের শুনতে খারাপ লাগতে পারে, বাস্তবে পারপাস ছাড়া, প্রজেক্ট ছাড়া কি সম্পর্কে আমরা লিপ্ত ছিলাম। মানে মধ্যবিত্তদের কথাই বলছি, ছোট লোক গরিব শ্রেণীর কথা বাদ, মধ্যবিত্ত চাকরিজীবীরাই পারপাস ছাড়া, আমি অনেকদিন ধরে আরেকটা শব্দও ব্যবহার করি, প্রজেক্ট বাউন্ড রিলেশনশিপ, যে আপনার যদি বন্ধুত্বে থাকতে তাহলে দেয়ার মাস্ট হ্যাভ বিন এ প্রজেক্ট। তো এগুলো কিন্তু আমি বলতে চাইছি বরং হ্যাঁ নিউ লিবারেল সমাজে সত্যি সত্যি ডিস্টেন্সিং ছিল। এবং আমি ফেসবুকেরও গালমন্দ করার পক্ষে না, মানুষরা সহজে দেখা করে না ফেসবুকে, এই ধরনের নিন্দামন্দ আছে না, আমি নিন্দামন্দ করি না। বরং ফেসবুকে আমি মাঝারের চেহারা দেখছি অনেকদিন পরে। চট্টগ্রামে আমাদের একটা বোধহয় নিকট দেখা মিস হয়ে গেল, উনি চলে গেলেন, আমি গেলাম, তাও 2 বছর আগে কথা। তো ফলে নতুন ডিভাইসে আমাদের পরস্পরের কণ্ঠ শুনতে পারা, দেখতে পারা, ভালোবাসা জানাতে পারা, ঘৃণা জানাতে পারা, এগুলোর আমি পক্ষে। কিন্তু আমি বলতে চাইছিলাম যে ডিস্টেন্সিং এর একটা নতুন গভর্নেন্স তৈরি হয়েছে। আমি প্রমিকে এটা বলছি না এই ডিস্টেন্সিং তো ছিল, আমি বরং বলছিলাম যে আমরা ডিস্টেন্সিং এর ছিলাম, চর্চায় তৈরি হয়ে গেছিল, কিন্তু ডিস্টেন্সিং একটা গভর্নেন্স প্যাটার্নের মধ্যে চলে এলো। অবশ্যই আপনার আমার স্বাস্থ্যের অজুহাতে, মানে কারণ, কিন্তু সেই কারণটা যদি কখনো অজুহাত হয়ে যায় তাহলে ডিস্টেন্সিং এ আমাদের নেওয়া খুব সহজ হয়। সেই যে গভর্নেন্সটা আসতে যাচ্ছে বা এসে গেছে, এখানে ধরুন সমরতন্ত্র এবং ওষুধতন্ত্র, দেখুন পঞ্চদশ শতকের পৃথিবীতেও কিন্তু সামরিকতন্ত্র এবং মেডিকেল সায়েন্সের ভালো সম্পর্ক ছিল। কামালউদ্দিন নীলু একটা নাটক, একেবারেই ঢাকায় তেমন কেউ দেখেনি, অ্যাম্পিউটেশন নাম ছিল নাটকটা। হ্যাঁ, তো এটা একটা বোধহয় একটা নরওয়েজীয় একটা প্লে, যাই হোক। তো ওই যে চিকিৎসা, কেন বলছি দেখেন রাজরাজরারা কত কঠোরভাবে প্রতিপক্ষকে শায়েস্তা করা যায় এই বিষয়ে পরামর্শ করতেন কার কাছ থেকে? সেনাপতির কাছে না, বিশ্বাস করুন, করতেন চিকিৎসকের কাছে। হীরক রাজার দেশেতেও কিন্তু ওটা বিজ্ঞানীর কাছে, তার যন্ত্রমন্ত্র ঘটে বিজ্ঞানীর কাছে গেছে। এগুলো কিন্তু চমকে যাওয়ার মতো কোনো নতুন জিনিস বলছি না। ফলে সমরতন্ত্র তার প্রজা নিয়ন্ত্রণের জন্য কূটকৌশলগুলো এবং আরো নির্যাতনমূলক প্রকৌশলগুলো চিকিৎসা বিজ্ঞানের কাছে শিখে আসছে অনেক পুরনো পদ্ধতি। এই মুহূর্তে জড়ো হয়েছে আবার ফার্মাসিউটিক্যালস। তো এখন নতুন পৃথিবীতে ফার্মাসিউটিক্যাল এবং সমরতন্ত্র, মানে মিলিটারি ফার্মাসিউটিক্যাল অলিগার্কিটা কি হতে যাচ্ছে সেটার ব্যাপারে বুদ্ধিমানরা একটু আগে দেখে ফেলতে পারে, কিন্তু তাই বলতে পরিত্রাণ পাবো না। তো
তো ফলে আমার মনে হয় যে বরং ডিস্টেন্সিং নিয়ে এত চিন্তিত না হলে চলে। ডিস্টেন্সিং এর একটা অভ্যাস, এই ইন্টারনেট যেহেতু পয়সা পাতি দিয়ে বিক্রি হচ্ছে, মধ্যবিত্তরা বরং অভ্যস্ত। অভ্যস্ত নন যেটাতে, যেটা অপরিচিত, সেটা হচ্ছে নতুন নেক্সাস, নতুন যে অলিগার্কি আসতে যাচ্ছে, সে অলিগার্কির যে পাওয়ার এবং সেটা যেভাবে ডিকটেট করবে তথাকথিত সিভিল গভর্নমেন্টগুলোকে, সেগুলো নিয়ে আতঙ্কিত বা ভয়ার্থ হলে সেটা কাজের ভয় হবে। মানে আরো গুরুত্বপূর্ণ ভয় আপনাদেরকে দেখাতে আমি উদ্বুদ্ধ, মানে দেখতে উদ্বুদ্ধ করি। ধন্যবাদ মানুষ স্যারকে। আমরা আসলে আজকে আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মূলত এখন একটা ধন্যবাদ জ্ঞাপন করব। আমি অবশ্যই এবং অসংখ্য ধন্যবাদ জানাবো প্রফেসর ডক্টর মানুষ চৌধুরী স্যারকে, এবং বিশেষ ধন্যবাদ প্রফেসর এ কে এম মাজহারুল ইসলাম স্যারকে এত সুন্দর একটি আলোচনা করার জন্য, যেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে। এবং যারা আমাদেরকে দেখছেন লাইভে এবং বিভিন্ন প্রশ্ন এবং নিজেদের মতামত প্রদান করে আমাদের সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের আলোচনা শোনার জন্য। এবং আশা করি আপনারা আমাদের আগামী আলোচনা আমাদের সাথে থাকবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি মানুষ স্যারকে এবং মাজহারুল স্যারকে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সুদীপ্ত, এবং বিশেষ করে মানুষ ভাইকে আমি একটা বিশেষ ধন্যবাদ দেই, কারণ উনি প্রথা ভেঙে এসছেন, উনি এই সমস্ত খুব বেশি আসেন না। এখন আমাদের একটা বন্ধুত্বের আমি একটা ইমোশনাল ব্ল্যাকমেল করে ওনাকে আমি নিয়ে আসছি, কিন্তু উনি যে আজকে আসলেন, একটু সময় দিলেন, অনেক ধন্যবাদ জানাই। আপনার এই নিমন্ত্রণ না রাখলে আমি পাপী হয়ে যেতাম। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা আজকে এখানে শেষ করছি। দেখা হবে আগামী